উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন হৃদয় রাঙানো প্রেম। লিখেছেন সিনথিয়া ইসলাম সীমা, কণ্ঠে আমি তাসনোভা, পর্ব ৪। আধুনিকতার ছোঁয়ায় গড়ে ওঠা আলিশান মির্জা ভবনের সামনে এসে বাইক থামল কৃষানের। বাইক থামতেই কৃষানের দুকাত আঁকড়ে ধরে রাখা হুমায়রার হাতজোড়া আলগা হলো। সাবধানতা বজায় রেখে নেমে দাঁড়ালো সে। পরপর কৃষানও বাইক স্ট্যান্ড করে সামনে হাঁটা ধরল, পেছনে পেছনে ধীর পায়ে চলল হুমায়রা। বাড়ির মূল ফটকে কৃষানের পা পড়তেই ভেতর থেকে ভেসে এলো ইয়াসমিন বেগমের কণ্ঠ। সারা রাত কোথায় ছিলি তুই? নেশার সাথে সাথে এখন কি আবার বাইরে রাত? আসসালামু আলাইকুম আম্মু। পেছন থেকে চেনা জানা মিষ্টি কণ্ঠের সালাম কর্ণপাত হতেই থেমে গেলেন ইয়াসমিন বেগম। হুমায়রাকে দেখতেই মুখে হাসি ফুটল তার। খানিক কণ্ঠে বিস্ময় নিয়ে এলে সালামের উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। তুমি কখন এলে আর কার সাথে আসলে? এই মাত্র এলাম, আপনার ছেলের সাথে এসেছি। অবিশ্বাস্য চোখে ছেলের পানে চাইলেন ভদ্রমহিলা। ততক্ষণে কৃষাণ নিচের রুমের কাছে চলে গেছে। তিনি সন্দিহান কণ্ঠে জানতে চাইলেন, ও কি কাল তোমাদের বাসায় ছিল? জি। ও, সেটা বলে দিলেই তো হতো। টাকার কথা ছাড়া মুখ দিয়ে আর কোনো কথাই বের হয় না নরপাপজাদার। উত্তরে কিছু বলল না হুমায়রা, পা বাড়ালো রুমের উদ্দেশ্যে। রুমে প্রবেশ মাত্রই দেখতে পেল কৃষাণ উপর হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে। নিঃশব্দে এগিয়ে এসে বোরখা আর হিজাব করে নির্ধারিত স্থানে রাখলো। পরপর রুম ছেড়ে বের হয় হুমায়রা। ব্যবসা কর্মে কাজলা করার মতো অবস্থা, রাস্তাঘাটে যেন সত্য আগুনে পোড়া লোহার পাত। খালি পায়ে কারো সেথায় পা রাখাই। কৃষাণ ভার্সিটি গেট থেকে বেরিয়ে রাস্তায় কাঠফাটা রোদে এসে দাঁড়ালো চার বন্ধু। আজকে সকালে ৮টায় অংশগ্রহণ করতে পারেনি কৃষাণ। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, যার দরুন ঠিক টাইমে ক্লাসে উপস্থিতি হতে পারেনি সে। ইদানিং কৃষাণের এমন অনুপস্থিতিতে তার ওপরে সন্দেহের পাল্লা ভারী হয়ে এসেছে বাকি ৩ বন্ধুর। পদে পদে সন্দেহের চোখে তাকে পরখ করেছে তারা। গতকাল এমন তাড়াহুড়ো করে কোথায় গিয়েছিলি? সাইফুলের প্রশ্নে কোনো ভাবাবেগ দেখা গেল না কৃষাণের মাঝে। সে আগে থেকে প্রস্তুত ছিল প্রশ্নটার জন্য। হাতে থাকা সিগারেটে একটা টান বসালো। উড়ন্ত ধোয়ার পানে তাকিয়ে বলল, গিয়েছিলাম একটা কাজে। কি কাজ? জানানোর মতো হলে জানিয়েই যেতাম। চোখ ছোট ছোট করে তাকালো সকলে। রবি জানতে চাইল, কি এমন কাজ যে আমাদের বলা যাবে না? পার্সোনাল। বেশি কথা বললে আজকে সবার চায়ের টাকা তুই দিবি। অমনি চুপসে গেল ছেলেগুলো। না চাইতেও মুখ বন্ধ করে রাখতে হলো। পুরো রাস্তা আর এই টপিক নিয়ে কোনো প্রশ্ন করলো না কেউ। যে যার মতো প্রসঙ্গে চালিয়ে বাসায় চলে গেল কথা বলতে বলতে। আসরের নামাজ শেষ করে জায়নামাজ ছেড়ে উঠল হুমায়রা। নামাজ ঘর থেকে বেরোতেই দেখল ইকরার। মিনিট দুয়েক হবে সে নামাজ শেষ করে বেরিয়েছে। হুমায়রার অপেক্ষাতেই ছিল। ইকরার কোলে মিটুকে দেখে প্রথমেই তাকে কোলে নিয়ে নিল হুমায়রা। পরপর নিত্যদিনের নিয়ম মাফিক ২ বান্ধবী মিলে হাঁটা দিল বাগানের উদ্দেশ্যে। তা আজকে হঠাৎ নফল নামাজ আদায় করলে যে? দুপুরে দেখলাম তোকে তো হাজার বলেও বাড়তি সালাত আদায় করানো যেত না। কোনো কিছু পাওয়ার আশায় নাকি? প্রাপ্তির খুশিতে সখী। বাগানের গাছগুলোতে পানি দিতে দিতে ইকরার উদ্দেশ্যে হাসি মুখে প্রশ্ন ছুড়ল হুমায়রা। বাড়িতে আসার পর আজকে জোহরের ওয়াক্তের পর ইকরার নফল নামাজের আদায় করতে দেখেছে হুমায়রা। প্রতিদিন সবাই বের হওয়ার পরপরই হুমায়রার নামাজ করে উপস্থিত থাকত। তবে আজ সঙ্গী হিসেবে ইকরাকে পেয়েছে, এতে সে ভীষণ খুশি। হুমায়রার প্রশ্ন শুনে কিঞ্চিত হাসল ইকরা। বলল, প্রাপ্তির খুশিতে রে সখী। ওই দিন নানু বাড়ি থেকে আসার সময় যখন ওনাকে দেখেছিল, সেই দিনই আমি সৃষ্টিকর্তার নিকট তার মতো একজন স্বামী চেয়েছিলাম। আর দেখ, বাড়িতে এসে জানতে পারলাম স্বয়ং আল্লাহ তালাই আমার জন্য পাঠিয়েছেন তাকে। চিন্তা করা যায়, আমার তো আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে মনই ভরছে না। ভিতরে খুশি যেন ইকরার চোখে মুখে উপচে পড়েছে। হাসি ঠোঁট থেকে সরছেই না মেয়েটার। বান্ধবীর পুলকিত চেহারার পানে চেয়ে মুচকি হাসল হুমায়রা। বলল, সৃষ্টিকর্তার চিন্তাধারা সর্বদাই আমাদের কল্পনার বাহিরে এবং তা সর্বোত্তম। তুই তো এখনো ওনাকে দেখিসনি, দেখবি? তোমার ভালো পুরুষকে এমনি মন ভরে দেখো প্রিয় সখী। আর আমি দেখবো আমার বখাটের স্বামীকে। হায় রব্বা, আমার বখাটে ভাইয়ের প্রেমে দেখছি একেবারে হাবুডুবু খাচ্ছ। তা কবে থেকে এত গভীর প্রেম হলো? দুষ্টু হাসি ঠোঁটে রেখে জানতে চাইল ইকরা। কথা বলার মাঝে এক পা করে হুমায়রার দিকে এগোতে লাগলো, যেন সামনের রমণী একজন বড় আসামি, আর তাকে জেরা করতে নিজের পদক্ষেপে এগিয়ে নিচ্ছে সে। দৃশ্যটা লক্ষ্য করতেই চোখ ছোট ছোট হয়ে গেল হুমায়রার। অজান্তেই পেছতে লাগলো মেয়েটা। বলল, কি আজব, এভাবে আমার দিকে এগোচ্ছিস কেন? আর আমার স্বামীকে আমি বিয়ের আগে থেকেই ভালোবাসি। কেবল তাকে নিজের পবিত্র ভালোবাসা দিব বলে কখনো কারো অপবিত্র অনুভূতিতে নিজেকে সামিল করিনি। কথাগুলো ইকরা ঠিকমতো শুনেছে কিনা সন্দেহ, সেদিকে তার খেয়ালই নেই। সে তাকিয়েছে বাড়ির দরজা ঠেলে এগিয়ে আসা কৃষাণের দিকে। মাথায় ঘুরছে অন্য ধান্দা। কৃষাণের তাদের কিছুটা কাছাকাছি আসতেই গলা খানিক উঁচিয়ে বলল, কি বললি? আবার বল, শুনতে পাইনি। বলেছি কেবল তাকে নিজের পবিত্র ভালোবাসা দিব বলে এখনো কারো অপবিত্র অনুভূতিতে নিজেকে সামিল করিনি। আমি সবসময়ই তাকে ভালোবেসে এসেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও তাকে ভালোবেসেই যাব।
কিছুটা জোর করাই উত্তর করলো হুমায়রা। ইকরার কদমের তালে সাথে তাল মিলিয়ে পেঁচাতে পেঁচাতে তার দিকে মুখ করে কথা বলেছে সে। পেছনে কিছু দৃষ্টিগোচরও হচ্ছে না। সহসা কারো শক্ত বুকে পিঠ ঠেকতেই থমকে গেল মেয়েটা। সাথে সাথেই চলন্ত কদম থামলো। বুঝতে বাকি রইল না কার সাথে পিঠ ঠেকেছে তার। পরিচিত ব্যক্তিটিকে চিনতে মোটেও পিছু ফিরতে হলো না। রাগী দৃষ্টিতে ইকরার দিকে তাকালো হুমায়রা। মেয়েটা ইচ্ছে করে ঘাটিয়েছে কাণ্ডটা। এইদিকে নিজের কাছে সফল হয়ে মুখ চেপে হাসছে ইকরা। এর মাঝে হুমায়রাকে ওঠে ঘুরিয়ে তার থেকে ফেরালো কৃষাণ। তাৎক্ষণিক মানুষটার করার কথা শোনার প্রস্তুত নিল হুমায়রা। কাকে ভালোবাসিস তুই? ও প্রত্যাশিত শব্দগুলো কর্ণপাত হতেই চমকালো হুমায়রা। চোখ তুলে তাকালো একজোড়া কালো মনির বিশিষ্ট তীক্ষ্ণ চোখে, যেখানে স্পষ্ট ভেসে উঠেছে কাতরতা। চিন্তায় পড়ে গেল মেয়েটা। মানুষটা তাহলে একটু আগে বলা কথাগুলো শুনে নিয়েছে। এখন কি উত্তর দেবে সে? বলে দিবে সে আপনাকে ভালোবাসার কথাই বলেছিলাম। যেহেতু সামনের ব্যক্তি তার স্বামী হয়, সুতরাং বলাই যায়। তাই বলে তো এভাবে সরাসরি বলে দেওয়া যায় না। আর এমনিতেও মানুষটা তাকে সহ্য করতে পারে কিনা এটাই সন্দেহ। হুমায়রাকে কোনো উত্তর দিতে না দেখে রেখে গেল কৃষাণ। ধমকে বলল, কিরে কথা বলছিস না কেন? আবারও ভাবনার জগতে ডুব দিল রমণী। সময় নিয়ে উত্তর দিল, আছে একজন। কি বললি? কণ্ঠা একেবারে শৃঙ্গে উঠে গেল কৃষাণের। পরপরই শুনতে পেল একই উত্তর, আছে একজন। বলে ভোরতর দিল মেয়েটা। চোখের পলকটাও ঠিকমতো ফেলতে পারেনি কৃষাণ। এর মাঝে হুমায়রাকে পালাতে দেখে চেঁচিয়ে উঠল সে, এই তোর সাহস তো কম না, আমার থেকে পালাচ্ছিস তুই? হুমায়রা পিছু পিছু সেও ছুটল। তাদের কাণ্ড দেখে হেসে কুটি কুটি খাচ্ছে ইকরা। সামনের দৃশ্য ঠিক একধানে তাকিয়ে রইল। বিকেলে নেতি বড়া শুকনো ফুলগুলো মাটিতে বিছিয়ে আছে, আর সেই ফুলের উপর দিয়ে হাসতে হাসতে দৌড়াচ্ছে এক স্নিগ্ধ রমণী। পেছনে বড় বড় কদমে এগোচ্ছে তারই রাগান্বিত স্বামী। হায় আল্লাহ, কি মনোমুগ্ধকর দৃশ্য! কৃষাণের বড় বড় কদমের সাথে দৌড়ে কোলাতে পারছে না হুমায়রা। এই বুঝি মানুষটার হাতে পড়ে যাবে সে। পারলে কপালে দুঃখ আসে নিশ্চিত। এর আগে থামতে হবে ভেবেই হুমায়রা দৌড় থামিয়ে দিল। পেছনে তাকিয়ে সন্দেহান কণ্ঠে বলল, আপনি কি জেলাস? বাক্যটা কর্ণপাত হতেই পদচকল থেমে গেল কৃষাণের। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে হাঁপাতে থাকা হুমায়রার দিকে তাকিয়ে রইল। তারপর তাচ্ছিল্য স্বরে বলল, জেলাস? তাও আমি? ভেরি ফানি। তাহলে আমার ভালোবাসার মানুষটি আপনার কি? আমি যে কাউকে ভালোবাসতেই পারি। আমিও যে কাউকেই খুন করতেই পারি। বলতে বলতে শার্টের হাতা গুটিয়ে হুমায়রার দিকে এগোতে লাগলো। ভেতরে ভেতরে কিছুটা ভয় পেলেও তা ওপরে স্বাভাবিকতায় ডেকে রাখলো হুমায়রা। সাহস নিয়ে বলল, আপনি যদি আমাকে কিছু করেন তাহলে আমি ভাববো আপনি জেলাস। রোজোরা পেকে গেল কৃষাণের। পূর্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো সামনের রমণীকে। বলল, বড়টা কথা বলতে শিখে গিয়েছিস। আমার সামনে অন্য কাউকে ভালোবাসার কথা বলিস, আবার লুকিয়েও রাখিস। তাড়াতাড়ি বল কাকে ভালোবাসিস, নয়তো জান নিয়ে নেব তোর। বলবো না সখী। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে এগিয়ে এলো ইকরা। পরপর কৃষাণের উদ্দেশ্যে বলল, তুমি যেহেতু জেলাসই না, তাহলে এত কিছু জেনে তোমার কি লাভ? আগে স্বীকার করো তুমি জেলাস, তাহলে বলবো। যা লাগবে না তোদের। তোর বান্ধবী যাকে ইচ্ছে তাকেই ভালোবাসুক, তাতে আমার কি? বলে ধূপধাপ পা ফেলে স্থান ত্যাগ করতে উদ্যত হলো কৃষাণ। তবে প্রস্থান পথে ছোট ছোট করে চোখ চিয়ে তাকিয়ে রইল ইকরা। আজ তো একটা খচ্চর, জেলাসিতে জ্বলে যাবে তাও প্রকাশ করবে না। ইকরা মুখ তাকানোর মাধ্যমেই কিছু দূর থেকে কৃষাণের কণ্ঠ ভেসে আসলো। ইকরার নাম ধরে ডাকছে সে। ইকরা! দুই বান্ধবী চোখ দেখা দেখি করলো। ঘটনা কি? আবার কি হলো? তার ভাবনার মাঝে আবারও ডাক শোনা গেল, এই ইকরা, একটু এদিকে আয় তো। কেন, কি হয়েছে? একটা কথা শুনে যা, তাড়াতাড়ি আয়। তাড়াহুড়ো কণ্ঠে কৃষাণের অগত্যা আসতে বাধ্য হলো বিয়েটা। কি কথা? আজকে তোর জামাইয়ের সম্পর্কে একটা সিক্রেট তথ্য পেলাম। আমি ভাবতেও পারিনি এমন হুজুর মানুষ হয়ে তোর জামাই এই কাজ করবে। ভাইয়ের মুখে প্রিয় পুরুষকে নিয়ে এমন আর্তনাদ শুনে আটকে উঠল ইকরা। কণ্ঠে খাতে নামিয়ে জানতে চাইল, কেন, কি করেছে ভাইয়া? ইকরার পরিবর্তন চেহারা বুঝতে মনে মনে বাঁকা হাসলো কৃষাণ। বোনের সিরিয়াস মুখের পানে চেয়ে চাপা স্বরে বলল, আগে বল তোর বান্ধবী কাকে ভালোবাসে? ব্রু কুচকে ফেলল ইকরা। সন্দেহান কণ্ঠে বলল, তুমি আমাকে মিথ্যা বলে বোকা বানানোর চেষ্টা করেছো। তোকে বোকা বানাতে হবে কেন? তুই তো আগেই বোকা, না হলে আমার কথা বিশ্বাস করতি? থাক, দুদিন পর নিজে প্রমাণ পাবি, তখন বুঝবি। বড় আফসোসের স্বরে কথাগুলো বলে চলে যেতে নিল কৃষাণ। অমনি পেছন থেকে আর্তনাদ করে উঠল ইকরা, এই ভাইয়া দাঁড়াও, দয়া করে বলে যাও কথাটা। ওপাশে মুখ করেই ছোট্ট ঠোঁট চেপে হাসলো কৃষাণ, সামনে ফিরে আগের মতোই সিরিয়াস ভঙ্গিতে। তাহলে বল তোর বান্ধবী কাকে ভালোবাসে? মলিন মুখে কিছুটা চুপ মেরে রইল মেয়েটা। পরপর বাধ্য হয়ে বলল, তোমার কথাই বলছিল, অন্য কাউকে ভালোবাসে না ও। অন্তরপুর যেন হালকা কেঁপে উঠল কৃষাণের। থেমে থেমে বলল, সত্যি বলছিস? তো মিথ্যা কেন বলতে যাব? বুঝ হওয়ার পর কোনো ছেলের দিকে ফিরেও তাকায়নি ও। পরপর কৃষাণকে তাকাতা দিয়ে বলল, এখন বলো ওনার ব্যাপারে কি সত্যি জেনেছ তুমি? ইকরার মাঝে অতটা তারা ততটাই শান্ত দেখা যাচ্ছে কৃষাণকে। সহসা ইকরা কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, সিক্রেট তথ্যটা হলো তোর স্বামী প্রতিদিন হাগু করে। বলে শব্দ করে হেসে উঠল কৃষাণ। এইদিকে ইকরার মুখটা একবার দেখার মতো হয়েছে।
যে কেউ তার দিকে তাকালে হাসতে বাধ্য হবে। নিজের কাজ শেষ হতেই জায়গা থেকে কেটে পড়ল কৃষাণ। পেছন থেকে ইকরা রাগী স্বরে বলল, শয়তান একটা মিথ্যুক। আমি কোনো মিথ্যা কথা বলিনি, যা বলেছি একেবারে চিরন্তন সত্য। বিয়ের পরেই প্রমাণ পাবি। গেট পেরিয়ে যেতেই চেঁচিয়ে বলে উঠল কৃষাণ। তার হাসি মুখটা থেকে গা চলে উঠল ইকরার। দাঁত কটমট করতে করতে বলতে লাগলো সে, তুমি তলে তলে টেম্পো চালাও, আমরা করলেই হরতাল মামা, আমরা করলেই হরতাল। রাতের নীরবতা চিরে সহসা 3টি কণ্ঠস্বর সরকমে গেয়ে উঠল গানের লাইনগুলো। পরিচিতি চায়ের টঙের সামনে বসে মাত্র দাঁড়িয়েছিল কৃষাণ। বন্ধুদের কণ্ঠে এমন অদ্ভুত কাজ শুনে সেখানে স্তব্ধ হয়ে রইল বেচারা। ব্রু কুচকে বিরক্তি চোখে চাইলো সামনের ব্যক্তিত্বের পানি। এগিয়ে এসে টেবিলে বসলো সে। বন্ধুদের উদ্দেশ্যে বলল, কি আজ কবে গান গাইছিস? আগে আগেই মাল খেয়ে এসেছিস নাকি? ভোর সকালে বাইক নিয়ে ঘোরাই বুঝি তোদের পার্সোনাল কাজ? রবির কথায় চমকে উঠল কৃষাণ। অবাকের সপ্তম আকাশে পৌঁছে যাওয়া কণ্ঠে বলল, মানে? আবার মানে লাগাও? ভাগ্যে রেশমত কাকাই দেখেছিল, নয়তো এত তাজা খবর আমাদের কানেই আসতো না। কৃষাণ আসার অনেক আগেই দোকানদার কাকার থেকে এই তথ্য জেনেছে 3 বন্ধু। সকালে যখন এই পথে হুমায়রাকে নিয়ে বাড়ি ফিরছিল কৃষাণ, তখন নাকি দোকানি থেকে সেই দৃশ্য স্পষ্ট দেখেছেন রেশমত ব্যাপারী। অতি পরিচিত হওয়ায় কৃষাণকে চিনতে মোটেও বেগপথে হয়নি তার। এবেলায় এসে দমে গেল কৃষাণ। বুঝতে পারল মুখে না খুলে উপায় নেই। অগত্যা বলল, ওটা ইকরার বান্ধবী ছিল, কালকে ইকরার বিয়ে তাই আনতে গিয়েছিলাম। কোচকানো ভ্রুচোরা আরও বেশি কুচকে গেল তাদের। চোখে মুখে অবিশ্বাসের ছাপ ফুটে উঠেছে। অভি সরু চোখে কৃষাণের দিকে তাকিয়ে বলল, সত্যিই? আমার তো মনে হচ্ছে তোর গার্লফ্রেন্ড। থাপ্পড় দিয়ে কাল লাল করে দেব। বলছি না এটা ইকরার বান্ধবী। আমার ওসব গ্রিল ফ্যান থাকলে তো মেসেজ করতে দেখতি লাফাঙ্গা। গ্রিল ফ্যান নয় তো কি, সারাদিন গলা ঝুলে থাকে শুধু। তার কথার মাঝেই চা নিয়ে এগিয়ে আসলেন রেশমত ব্যাপারী। কাপটা কৃষাণের দিকে এগিয়ে দিয়ে বললেন, মেয়ে তো মনে হয় একেবারে খাসা, দূর থেকে মনে হয়। কাপটা হাতে নিয়ে এমনভাবে উত্তর করলো কৃষাণ যেন সেই রমণীকে ভালো করে চেনেই না সে। মামা, তাহলে আমার সাথে সেটিং করিয়ে দিই না তোর বোনের বান্ধবীকে? একেবারে ভালো হয়ে যাব পাক্কা। খুক খুক করে কেসে উঠল কৃষাণ। মাত্র চায়ের কাপে চুমুক বসিয়েছিল। অপ্রত্যাশিত কথাটা খানা কর্ণপাত হতেই বিষম খেয়ে শ্বাস প্রশ্বাস গলায় আটকে গেল। অবস্থা বেগতিক দেখে তার দিকে তাড়াহুড়ো করে পানি বাড়িয়ে দিল সাইফুল। ঝকঝক করে বোতল খালি করলো, নিজেকে ধাতস্থ করলো খানে। পরপর সময় নিয়ে নিচে জোরে সোরে একটা লাথি বসালো অভির পা বরাবর। বলল, এটা শুনলে তোর জবান কেড়ে নেব আমি। কেন? আমি তো বললাম একেবারে ভালো হয়ে যাব, দরকার হয় মজুর থেকে হুজুর হয়ে যাব, তাও একটু। অভি! কিষাণের চড়া কণ্ঠে মাঝপথে থেমে গেল অভি। অসহায় মুখে বলল, এমন কেন করছিস তুই? তার সাথে বাকিরাও তাল মেলালো। আসলেই তো এমন করছিস কেন কৃষাণ? ও তো বললো যে ভালো হয়ে যাবে, আর তুই এমন চেতে উঠেছিস কেন? ব্যাপার কি বলতো? রাগ পুরো মাথায় জোরে বসেছে কৃষাণের। বন্ধুদের শান্ততার স্বরে বলা কথাগুলো গায়ে জ্বালা ধরিয়ে দিল। ছেলেটা কোনো কিছু না ভেবেই রাগে কটমট করতে করতে বলল, এটা তোদের মামি হয়, লাফাঙ্গা কোথাকার। বড়সড় একটা বজ্রপাত পড়লো রেশমত ব্যাপারীর ছোট্ট দোকানটায়। চোখ যেন কটর থেকে বেরিয়ে আসতে চেয়েছে ছেলেগুলোর। 3 জোড়া মার্বেল আকৃতির চোখ একসাথে নিক্ষিপ্ত হলো কৃষাণের ওপরে। কিছুক্ষণ নীরবতা পালন করে সহসা 3 জন একত্রে চেঁচিয়ে উঠল, মামি? এর মানে তোর বউ? থতমত খেয়ে গেল কৃষাণ। নিজের কথার জালে বেচারা নিজেই কট খেয়েছে। রাগের মাথায় মুখ দিয়ে যা এসেছে তাই বলে দিয়েছে। একবার বন্ধুদের শকুনি দৃষ্টি আর চোখে বোলালো সে। পরপর থেমে থেমে কথা ঘুরিয়ে বলল, আরে আমার বউ হতে যাবে কেন? তাহলে মামি হবে কিভাবে? ও বিবাহিত। আর তোরা তো শুধু আমাকে না, বরং সব ছেলেকেই মামা বলিস, সেই হিসেবে ও তোদের মামি হবে। সুতরাং নজরে হেফাজত কর। প্রশ্নসূচক দৃষ্টিতে চোকাচোকি করলো সামনের ব্যক্তিরা। অভিমুখ কালো করে বলল, বিবাহিত? এটা আগে বলে দিলেই তার কথা সম্পূর্ণ হওয়ার আগেই শোনা গেল রবির সন্দেহান কণ্ঠ, বিবাহিত হলে তোর সাথে কেন আসলো? জামাইয়ের সাথেই তো আসতে পারতো। ওর সামনে ভালো না, 1 নম্বরে পকেটে বিড়িখোর নেশাখোর, ওকে সহ্য করতেই পারি না। তিমিরে ঢাকা দিগন্তে এক দৃষ্টিতে তাকিয়ে উত্তর করলো কৃষাণ। হৃদকহিনীর কোথাও যেন একটা অজানা তিক্ততা কাজ করেছে। এবেলায় এসে সবার জবান বন্ধ হয়ে গেল। কেউ যেন আর কোনো কথা খুঁজে পেল না। চোখ বেয়ে অনর্গল জলধারা গড়িয়ে পড়েছে হুমায়রার। বা চোখটা ক্রমান্বয়ে ভয়ঙ্কর লাল হয়ে উঠেছে। সাথে অসহনীয় ব্যথা ধীরে ধীরে পুরো মস্তিষ্ক ছড়িয়ে পড়েছে। তার সামনে বসে আছে নাজমিন বেগম এবং ইয়াসমিন বেগম। ইকরা মোবাইল হাতে বারবার এপাশ থেকে ওপাশে হেঁটে বেড়াচ্ছে। কৃষাণের নাম্বারে লাগাতার কল করেই যাচ্ছে, তবে বরাবরের মতোই কোনো রেসপন্স আসছে না তার পক্ষ থেকে। তোমার ছেলে ফোন ধরছে না তো আম্মু? অসহায় চিত্তে বলল ইকরা। মেয়ের মুখ পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেললেন ইয়াসমিন বেগম। বললেন, তোর বাবা চাচারা তো একটু আগে বাইরে থেকে ফিরলেন, তখন বলেই তো হতো। আচ্ছা, আমি গিয়ে বলে দেখি।
না না, দরকার নেই আম্মু, আমি দোয়া পড়ে নিয়েছি, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে এমনিতেই। শাশুড়ির কথায় প্রবল নিষেধাজ্ঞা জানিয়ে বলে উঠল হুমায়রা। তার কথায় রেগে গেল ইকরা, বলল, তখনও তো একই কথা বলেছিলি। আমি জিজ্ঞেস করলাম চোখে কোনো সমস্যা হচ্ছে কিনা, তুই বললে কিছুই না, পানি দিলে চলে যাবে। আর এখন কি অবস্থা হয়েছে? বিকেলের দিকে বাগান থেকে ফেরার সময় ওটা চোখে একটা পোকা পড়েছিল হুমায়রার। প্রথমে অনেক জ্বালা করলেও ইকরা পোকাটাকে বের করে দেওয়ার পর আর জ্বালা করেনি। শুধু চোখের ভেতরে একটু আনইজি ফিল হচ্ছিল, তবে সেটাকে তেমন গ্রাহ্য করেনি মেয়েটা। ভেবেছিল পানি দিলেই চলে যাবে, কিন্তু এমন হয়ে যাবে কে জানতো। আরও করার চেষ্টা করে দেখি ধরে কিনা, না হলে তোর বড় আপুকে পাঠাবো। বড় আম্মুর কণ্ঠে হুমায়রার থেকে দৃষ্টি সরিয়ে আনলো ইকরা। পরপর আদেশ অনুযায়ী ভাইয়ের নাম্বারে আবারও কল লাগালো। মসজিদের মাইকে একের পর একটা মধুময় কণ্ঠে এশার আজান ধ্বনিত হচ্ছে। কেউ কেউ সকল ব্যস্ততা ছেড়ে ছুটে চলেছে আল্লাহর পবিত্র ঘরে, আবার কেউ বা এই আহ্বানে সাড়া দেওয়ার প্রয়োজন বোধ করছে না, যেন এই ক্ষণস্থায়ী জীবনটাকেই একমাত্র আপন করে নিয়েছে তারা। তেমনই একদল ছেলে নিয়ে গড়া কৃষাণদের দলটা। আশেপাশে কোনো কিছুতে তাদের তোয়াক্কা নেই। তারা চলে নিজ গন্তব্যে, যেখানে ফলস্বরূপ পাওয়া যায় এক অন্ধকার জগৎ। হাঁটতে হাঁটতে একটা সময় নিজেদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাল কৃষাণরা। বটগাছটাকে ঘিরে বসে পড়ল রবি, সাইফুল ও অভি। কৃষাণ সবার আগে একবার প্যান্টের পকেটে ভাইব্রেট করতে থাকা ফোনটা হাতে নিল। উদ্দেশ্য এরোপ্লেন মোডে অন করে দেবে, তখনই স্ক্রিনে ভেসে উঠল গুটি গুটি অক্ষরে একটা মেসেজ। ভাইয়া প্লিজ কল ধরো, হুমায়রার চোখে সমস্যা হয়েছে। হুমায়রার নামটা দেখতেই সাথে সাথে ব্যস্ত হতে কল ব্যাক করলো কৃষাণ। রিসিভ হতে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে চোখে? কৃষাণের কণ্ঠের মাঝে উদ্বিগ্নতা ফুটে উঠেছে। তার এমন বাকুল স্বর শুনে বাকি 3 বন্ধু সব বাদ দিয়ে তার দিকে তাকিয়ে আছে। ওপাশ থেকে কিছু বলছে, কিছু শুনতে পাচ্ছে না। ইকরার কথা সবটুকু শুনে কিছুক্ষণ চুপ রইল কৃষাণ। অতঃপর ফোন কেটে বন্ধুদের উদ্দেশ্যে বলল, আমি আজকে থাকতে পারছি না, ডক্টরের কাছে যেতে হবে, তারপর বাসায় যেতে হবে আজ। আছে, কাজ আছে। বাড়ির কারো কিছু হয়েছে? বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে কষ্ট পায়ে স্থান ত্যাগ করল কৃষাণ। এইভাবেই হুমায়রাকে কেন্দ্র করে তার নিত্যদিনের অভ্যাসের পাতায় 2টো দিন নেশা করা ছাড়া যুক্ত হলো। চোখের অসহনীয় ব্যথা নিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে হুমায়রা। তখনই ভেরানো দরজা ঠেলে রুমে প্রবেশ করলো কেউ। আওয়াজ পেয়ে আপনা আপনি চোখ মেলে ফেলল সে। সাথে সাথে গাল বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রুকণা। পেছন ফিরে হুমায়রা লালিত চোখে চোখ পড়তেই ভেতরটা কেমন যেন মুচড়ে উঠল কৃষাণের। কাঙ্ক্ষিত পুরুষটাকে দেখতেই নিশ্চিন্তে আবারও চোখ বুজিয়ে নিল হুমায়রা। চোখ বন্ধরত অবস্থাতেই বুঝতে পারল মানুষটা তার দিকে এগিয়ে আসছে। চোখ খোল। গম্ভীর অথচ শান্ত কণ্ঠের পরিপ্রেক্ষিতে বাধ্য মেয়ের মতো চোখ খুলে তাকালো হুমায়রা। ড্রপ হাতে মুখের উপরে চোখে থাকা স্বামীর নজরে আসতেই অস্বস্তি নিয়ে হালকা ঢোক গেল। মিহিস্বরে বলল, এখন দিতে পারবো না, নামাজ আদায় করে খাবার খেয়ে এসে দেব। কথা বলার মাঝেই চোখ বেয়ে অঝরে অষ্টকোণা গড়িয়ে পড়েছে মেয়েটার। তা দেখে চোখ বন্ধ করে ফেলল কৃষাণ ও শান্ত স্বরে বলল, চোখ বন্ধ কর। সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল হুমায়রা। একটু থেমে কৃষাণ প্রশ্ন ছুড়ল, এই অবস্থা নিয়ে নামাজ পড়বে কিভাবে তুই? পড়তে পারবো, হতে পারে অজুর পানির ওসিলায় চোখ ভালো হয়ে যেতে পারে। আবারও চোখ খুলে ফেলল মেয়েটা। কথার সাথে অজান্তেই চোখ যে জোড়া খুলে ফেলেছে, সেই দিকে তাকিয়ে অস্থিরতা বেড়ে যাচ্ছে কৃষাণের। সে ক্ষীণস্বরে বলল, চোখ বন্ধ করো হুজুরনি, তোর লালিত আখি আমার শক্ত বুকে এপার ওপার করে দিচ্ছে। শেষে কথাটা শুনতে পেল না হুমায়রা, কারণ কৃষাণ ওনার মতো করেই বলেইনি। স্বামীর কথা মতো চোখ বন্ধ করে নিল রমণী। এমনিতেও তার নিজেরই কষ্ট হচ্ছে চোখ খুলতে, তবে না খুলেও থাকতে পারবে না। আর যেমন চোখ খুলতে না দেখি হুমায়রার বন্ধ চোখে তাকিয়ে শাসানো সুরে বলল কৃষাণ, একটু ইরাকে ডেকে দিন। কেন? আপনি তো বললেন চোখ না খুলতে। চোখ না খুলে নামাজ করে যাব কিভাবে আমি? কিছুক্ষণ নীরব রইল পরিবেশ। সময় নিয়ে সামনে থেকে উত্তর আসলো, আমি নিয়ে যাচ্ছি। ঠোঁটে মুচকি হাসি ফোটালো হুমায়রার। খুব করে ইচ্ছে হলো মানুষটাকে একবার দেখে নিতে, তবে নিজের এই বাসনাটাকে নিয়ন্ত্রণ করে বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। চোখ বন্ধ রেখে হাত বাড়িয়ে বলল, চলুন। হুমায়রার বাড়ানো হাতের দিকে যে কি যেন ভাবছে কৃষাণ। এইদিকে কাঙ্ক্ষিত ব্যক্তির কোনোরূপ সাড়া না পেয়ে কপালে ভাঁজ পড়ল হুমায়রার। মুখ খুলে কিছু বলতে নেবে এর আগে নিজেকে শূন্য অনুভব করলো। বিস্ময়ে হতবিহ্বল হয়ে তাৎক্ষণিক কৃষাণের গলা পেঁচিয়ে ধরল মেয়েটা। মিহিস্বরে থেমে থেমে বলল, এটা কি করলেন? গন্তব্যে পৌঁছানো সিগারেট পথ খুললাম, যে পথের প্রতীক হিসেবে কেবল একজনকেই ঠাঁই দিলাম। শেষের লাইনটা মনে মনে বলাই কানে পৌঁছাল না হুমায়রার। প্রথম বাক্যটা শুনতেই মেয়েটা চুপ মেরে গেল। লজ্জায় গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। ভিতরে দেশে বইছে প্রবল সুনামি। সকানে আজ প্রথম কৃষাণ তাকে কোলে নিয়েছে। ব্যাপারটা যতটা আনন্দ দিচ্ছে ততটা লজ্জায় গ্রাস করেছে। মেয়েটা নড়চড়হীন নেতিয়ে রইল স্বামীর কোলে। এইদিকে হুমায়রার মুখে পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কৃষাণ। ফোলা ফোলা চোখ, হালকা লালিত কপাল, শুকনো ঠোঁট, সব মিলে একটা অন্যরকম মায়া কাজ করেছে হুমায়রার মুখে। এই মায়ের জালে ধীরে ধীরে গভীরভাবে জড়িয়ে যাচ্ছে তার কঠোর সত্তা। 2টো পাউরুটি একসাথে করে তার মাঝে ক্রিম লাগিয়ে হুমায়রার সামনে দিল কৃষাণ।
একটা রুটি হাতে ধরিয়ে দিল, বলল, খাওয়া শুরু কর। খাবার টেবিলে বসে বসে চোখ বন্ধ রেখেই খাওয়া শুরু করলো হুমায়রা। টেবিল অব্দিও কৃষানের কোলে চড়ে এসেছে সে। শুধু তাই নয়, অজু করা থেকে জায়নামাজ বসা অবধি সবটাই সময় কৃষানের কোলেতেই ছিল। রুটিতে একটা কামড় বসে হুমায়রা বলে উঠল, আপনি খেয়েছেন? হুমায়রার বরাবর অপর পাশের একটি চেয়ারে বসতে বসতে উত্তর করলো কৃষান। পরপরই লাইটার জ্বালিয়ে একটা সিগারেট ধরিয়ে দিল। চারিদিকে ছড়িয়ে পড়ল নিকোটিনের বিষাক্ত ধোঁয়া। কান্নার কারণে নাক বন্ধ থাকায় সে গন্ধ বেশি একটা প্রভাব ফেলতে পারছে না হুমায়রার মাঝে। তবে বুঝতে পারল কৃষান সিগারেট খাচ্ছে। সে ওসবে মনোযোগ না দিয়ে জিজ্ঞেস করলো, কি খেয়েছেন? বার্গার। কোনোরূপ ঘাটতারামি ছাড়াই শান্ত কণ্ঠে জবাব ভেসে আসলো। মানুষটার শান্ত কণ্ঠে খানিক সাহস পেল হুমায়রা। বলল, আপনি সবসময় এসব হাবিজাবি খেয়ে কেন নিজের ক্ষতি করছেন? কথাটা মোটেও পছন্দ হলো না কৃষানের। সে কপাল কুঁচকে বলল, তাতে তোর কি? তোকে না আমার ব্যাপারে ভাবতে নিষেধ করেছি? আমি না ভাবলে কে ভাববে? আমার তো এখন আপনি ছাড়া আর কেউ নেই। আপনার কিছু হলে আমি কার পরিচয়ে বাঁচব? কথাগুলো কর্ণপাত হতেই থমকালো কৃষান। হাতে থাকা সিগারেটটাও যেন পড়ে যেতে চাইল। সকল বিরক্তি লুপে হৃদকঠরে আঁচড়ে পড়ল এক প্রশান্তিময় অনুভূতি। কুচকুচে কালো মণিবিশিষ্ট চোখজোড়া যেন পলক ফেলতেও ভুলে বসল। অবলক চিত্তে তাকিয়ে রইল সামনে থাকা মায়াবী মুখ পানে। পরিবেশ অত্যধিক শান্ত হয়ে যাওয়ায় হালকা চোখ মেলে মেয়েটার দিকে তাকালে হুমায়রা। অমনি আসমিক চোখাচোখিতে ভরকে গিয়ে চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ নীরব থেকেও যখন উত্তর পেল না, তখন মিনমিনে করে বলল, কিছু বলছেন না যে? চুপচাপ খাবার শেষ করো, তোকে ড্রপ দিয়ে ঘুমাবো আমি। বকাটে স্বামী, এভাবে তো ঘরে ফিরে মধ্যরাতে এখন নাকি সে ঘুমোবে? আপন মনে বিড়বিড় করলো হুমায়রা। বুঝতে পারলো সামনের ব্যক্তির সাথে কথা বাড়িয়ে লাভ নেই। অগত্যা চুপচাপ খেতে লাগলো। তুলতুলে বিছানায় এনে হুমায়রাকে তার বালিশে সোজা করে শুইয়ে দিল কৃষান। তারপর ড্রপ হাতে কিছুটা ঝুঁকলো হুমায়রার ওপরে। মানুষটার তপ্ত নিঃশ্বাস চোখে মুখে পড়তেই ক্ষণে করে শিউরে উঠেছে মেয়েটার পেলব কায়া। তবে উপরে উপরে নিজেকে সম্পূর্ণ স্বাভাবিক রাখার চেষ্টা চালালো। এর মাঝেই ভেসে আসলো মানুষটার অত্যাধিক মোলায়েম স্বর, চোখ খুল। সকল অস্থিরতা সাইডে রেখে সাপের আদেশ মোতাবেক চোখ খুলল হুমায়রা। আরেকটা ঝুঁকে এলো কৃষান। এবার দুজনের নিঃশ্বাসের বাড়ি খেতে লাগলো। কৃষানের শ্বাস স্বাভাবিকের তুলনায় দ্রুত বলে মনে হলো হুমায়রার কাছে। মানুষটাকে কেমন যেন অস্বাভাবিক লাগছে। বারবার হাত দিয়ে ঘাড় টলছে। এতটুকুতেই কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। বেশিক্ষণ দেরি করলো না কৃষান। সতর্ক চিত্তে তার চোখ দুটে দু চোখে ড্রপ দিয়ে দিল। তাৎক্ষণিক চোখ খিচে নিল হুমায়রা। সেদিকে এক পল তাকিয়ে নিজের জায়গায় ফিরে এলো কৃষান। লাইট অফ করে ওপাশ পেরে শুয়ে পড়ল। মনে মনে আওড়ালো, এই মেয়ের কাছে গেলে এমন বুক কাঁপে কেন আমার? কেমন যেন অস্থির অস্থির লাগে। বাড়িময় বিয়ের আমেজ। আজ মির্জা বাড়ির একমাত্র মেয়ে ইসরাত সুলতানা ইকরার বিয়ে। একমাত্র মেয়ের খাতিরে বেশ আয়োজন করে বিয়ে দেওয়ার কথা থাকলেও সেটি থেকে বিরত থাকলেন মির্জা পরিবার। সম্পূর্ণ ইসলামিকভাবে বরপক্ষ থেকে হাতে গোনা 5-6 জন লোক এসে বিয়ে পড়িয়ে মেয়ে নিয়েই যাবেন। কোনোরূপ আনুষ্ঠানিকতা নেই। এটাই দুই পরিবারের সিদ্ধান্ত। বিয়ে উপলক্ষে আত্মীয়র মাঝে শুধু ইকরার একমাত্র পুপি আমিনা মির্জাকে আমন্ত্রণ করা হয়েছে। তবে ভদ্রমহিলার নাকি শরীর খারাপ, তাই দুই মেয়ে আরিবা আর আয়াতকে পাঠিয়ে দিয়েছেন তিনি। বড় মেয়ে আরিবা বয়সে ইকরার সমান, আর ছোট মেয়ে আয়াত তাদের থেকে 2 বছরের ছোট। এইবার স্কুল থেকে এসএসসি দেবে সে। মেয়েটা বড় বেশি কথা বলে। আসার পর থেকে একের পর একটা প্রশ্ন করেই যাচ্ছে হুমায়রাকে। সবগুলো প্রশ্নই কৃষানকে জড়িয়ে। ব্যাপারটা কেমন যেন অস্বাভাবিক লাগছে হুমায়রার কাছে। সে কিছু প্রশ্নের উত্তর দিচ্ছে তো কিছু এড়িয়ে যাচ্ছে। শান্তিমতো ইকরার হাতে মেহেদিটাও পড়াতে পারছে না প্রশ্নের জন্য। কৃষান ভাই কি এখনো নেশা করে? এই তুই চুপ হবি না? আরেকটা কথা বলে তোকে বাসায় রেখে আসবো। এই জন্যই আম্মুকে বললাম এই কর্তব্যটাকে না পাঠাতে। আয়াতের কথার পৃষ্ঠে এইবার তাকে ধমকে উঠল আরিবা। তা থেকে অগোচরে বেঞ্চি কাটল মেয়েটা। পাশ থেকে ইকরা বলল, থাক বকিস না, নে আয়াত, এবার তুই মেহেদি লাগা, আমার শেষ। মুচকি হাসলো আয়াত। ইকরার জায়গায় বসে মেহেদি লাগাতে ব্যস্ত হলো। মেহেদি দেওয়ার পুরোটা সময় হুমায়রার দিকে তাকিয়েছিল সে। হাতের দিকে মনোযোগ রাখেও তা বুঝতে পারল না হুমায়রা কিছু বলবে। হুমায়রার আসমিক কণ্ঠে কিছুটা থতমতো খেলো আয়াত। মেকি হেসে বলল, না না, এমনিতেই দেখছিলাম আপনাকে। উত্তরে মুচকি হাসলো হুমায়রা। পরপর মনোযোগ দিয়ে মেহেদি আর্টে। সাদা টি শার্টের ওপরে কালো জিন্সের জ্যাকেট পরে ভার্সিটির জন্য তৈরি হলো কৃষান। দু হাতে চুলগুলো পেছনে ঠেলে দর্পণে নিজেকে একবার পর্যবেক্ষণ করলো। সবকিছু একদম পারফেক্ট দেখে শেষ বাজাতে বাজাতে মিঠুকে যাওয়ার আগে একবার কোলে নিয়ে উদ্দেশ্যে বারান্দার দিকে হাঁটা ধরলো। মাঝপথে শুনতে পেল রিনরিনের কণ্ঠের মিষ্টি ডাক, শুনছেন? ডাক্তার মাঝে কি ছিল তা জানা নেই কৃষানের। চলন্ত 5 যুগল মুহূর্তেই থেমে গেল তার। একটা ডাকের মাঝে বুঝি এতটা মায়া থাকে। তার ভাবনার মাঝেই হুমায়রার সংকীর্ণ কণ্ঠ আবারও ডেকে উঠল, শুনছেন? হ্যাঁ শুনছি তো, খুব করে শুনছি। এই শুনছেন শুনছেন বলেই তো দিন দিন আমার আমিটাকে বাড়াবাড়ি রকমের মায়া জড়িয়ে নিচ্ছিস।
আজকাল এক তোর ডাক ছাড়া অন্য কোনো ডাক শুনতে আমার এই বখাটে মনে বড্ড নারাজ। সহসা ভিতরে সত্তা হাতে বাঁকাগুলো ধ্বনিত হলো, তবে তা মুখ অবধি পৌঁছানোর সুযোগ দিল না কৃষণ মির্জা। তার আগেই নিজের পরিচিত গাম্ভীর্যতা নিয়ে ঘুরে তাকালো সে। সামনে দেখতে পেল একটা দ্বিধান্বিত মুখ। এক পল মুখটাকে পরখ করে পুরো কুঁচকে বলল, কি চাই? মানুষটার ভারী কণ্ঠে খানিকটা মিয়ে গেল হুমায়রা। নিজেকে তাদস্ত করে সময় নিয়ে বলল, আপনি কি আজকেও ভার্সিটিতে যাবেন? দেখে বুঝতে পারছিস না? উত্তরে বলার মতো শব্দ খুঁজে পেল না হুমায়রা। অগত্যা মাথা নিচু করে রইল। পরপর রুম থেকে বেরিয়ে যেতে নেবে আগে শুনতে পেল মানুষটার কণ্ঠ। সকালে ড্রপ দিয়েছিলি? দাঁত দিয়ে জিভ কাটল মেয়েটা। সে তো ভুলেই বসেছে এসব। চোখ ভালো হয়ে গিয়েছে বিদায় আর মাথাটাই আনেনি ড্রপের কথা। মিনমিন করে সাফাই গিয়ে বলল, আসলে চোখ তো ভালো হয়ে গিয়েছে, তাই আর দেইনি। চোখ ভালো হয়ে গেলে দিতে হবে না, কে বলেছে তোকে? এমবিবিএস ডাক্তার নাকি তুই? আচ্ছা, আমি ইকরাকে দিয়ে ড্রপ নিয়ে নিব, আপনি চিন্তা করবেন না। তোকে নিয়ে চিন্তা কী করে? আমি তো জাস্ট তোকে কোলে নেওয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য বলেছি। কি পরিমাণ ঘাটতারা লোক ভাবা যায়! তাকে নিয়ে ভাববে, অথচ যত্ন নিবে, অথচ কোনোভাবেই স্বীকার করবে না। আর আর সেও যে কেন লোকটার সাথে কথা বাড়াতে চায়, সে কি ভুলে যায় এটা আর কেউ নয়, তার একমাত্র বখাটে স্বামী? তার ভাবনার মাঝেই তাকে পাশ কাটিয়ে রুম ছেড়ে বেরিয়ে পড়ল কৃষাণ। হুমায়রাও আর দাঁড়িয়ে থাকলো না। গতবারের মতো এবারেও বিশ্বাস রাখলো মানুষটা ঠিক সময়ে চলে আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন কৃষাণ ভাই? ড্রয়িং রুমে আসতেই কৃষাণের সামনে পড়ল আয়াক। বরাবরের মতোই সামনের ব্যক্তির বিনয়ী কণ্ঠকে উপেক্ষা করল কৃষাণ। হাঁটার মধ্যেই ছোট্ট করে জবাব দিল, ভালো। পৃষ্ঠে তার সম্পর্কে কিছু জানতেও চাইল না। এতে দমল না কিছুরই। কণ্ঠে আগের মতো উচ্ছ্বাস মিশিয়ে বলল, ভার্সিটি যাচ্ছেন? আজকে তো ইকরাপুর বিয়ে, তাও ভার্সিটি যাবেন? ইকরার বিয়ের শব্দটা শুনতেই থেমে গেল কৃষাণ। প্রথমে মাথায় আসলো আজাদের কথা। বিয়ে মানে তো ওই লাফাঙ্গা আজকে এখানে আসবে ভাইয়ের সাথে? সে তো এত সব ভাবেইনি। তাহলে তো আজকে ভার্সিটি যাবেই না কোনোভাবেই। ওটাকে নজরে রাখতে হবে। যা বাবা তাই কাজ। যেভাবে তষ্টপায়ে নিচে নেমেছিল ঠিক সেভাবেই আবারও রুমে কি ফিরে গেল সে। তার কাণ্ড কারখানা কিছুতেই মাথায় ঢুকলো না আয়াতের। তবে কৃষাণ যে ভার্সিটি যায়নি এতে মহাখুশি মেয়েটা। মনে মনে তো ভেবেই নিয়েছে কৃষাণের তার জন্যই যায়নি। এইদিকে রান্না করে যাওয়ার সময় পুরোটা ঘটনায় চোখে পড়ল হুমায়রার। কৃষাণের যাওয়ার পালে একদৃষ্টিতে তাকিয়ে রইল সে। কেন যেন ব্যাপারটাতে বড্ড গাছালা করেছে তার। আজকে প্রথম কৃষাণের প্রতি এত রাগ হচ্ছে। মন যাচ্ছে মানুষটাকে গিয়ে কটা কথা শুনিয়ে আসতে। সে যখন জিজ্ঞেস করলো আজকে ওকে ভার্সিটি যাচ্ছেন, তাকে কি তারা উত্তরটাই না দিল? আর এখন কি না ডিরেক্ট ভার্সিটি যাওয়ার মতোই পাল্টে ফেলল। বখাটে পুরুষ। ভাবি, আপনি কি ভাইয়াকে নিষেধ করেননি আজকে ভার্সিটি যেতে? আমি যদি এখন না বলতাম তাহলে তো ভাইয়া আজকে ভার্সিটি চলে যেত। আয়াতের কথা সম্বিত ফিরল হুমায়রার। কথাগুলো কর্ণপাত হতেই রাগের মাত্রাটা আরও বেড়ে গেল যেন মেয়েটার। তবে নিজেকে শান্ত রাখার চেষ্টা চালিয়ে মুচকি হাসলো, বলল, ভালো কাজ করেছ, বলে হনহন করে রান্নাঘর থেকে চলে গেল। মেয়েরা কি সব কিছু সহ্য করতে পারলেও নিজের প্রিয় পুরুষের সাথে অন্য মেয়েকে সহ্য করতে পারে না। কোনো মেয়ের সাথে সামান্য হেসে কথা বললেও তাদের হিংসা হয়। এবেলায় হেসে নিজের সকল ধৈর্য হারিয়ে ফেলল তারা। হুমায়রার ক্ষেত্রেও তাই হচ্ছে। মেয়েটা যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছে, ততই কৃষাণের করা কাণ্ডের কথা মনে পড়ে মাথায় রাগ চড়ে বসেছে। আর সাথে তো আয়াত নামক মেয়েটা আছে তার রাগ আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য। এই 17 বছর বয়সে আজকের মতো অসহ্য দিন আর একটাও কাটেনি হুমায়রার। সবসময় তো সবকিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছে। আজকে কেন পারছে না? সব ধৈর্য কোথায় উধাও হয়ে গেল তার? গুনে গুনে 3 বার অজু করেছে নিজের রাগ সংবরণ করার জন্য, অথচ ফলাফলস্বরূপ একটু শান্তিও পেল না। পরক্ষণে আয়াতের কার্যকারখানায় পুনরায় মেজাজ বিগড়ে যাচ্ছে। অসহায় হয়ে এবার রুমে এসে শাওয়ার নিতে ঢুকে গেল। বিছানায় মিঠুকে কোলে নিয়ে ফোন স্ক্রল করেছিল কৃষাণ। কাঙ্ক্ষিত রমণীর উপস্থিতি টের পেতেই তাকে আর চোখে অবলোকন করলো, কিন্তু সেদিকে ফিরেও তাকালো না মেয়েটা। গটগট পায়ে ডিরেক্ট ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণের মধ্যে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো হুমায়রা। বরাবরের মতোই শরীরে জড়ানো ফুল হাতা বিশিষ্ট লং গোল জামা। মন মেজাজ এখন একটু হালকা লাগছে মেয়েটার, তবে পুরোপুরি শান্ত হয়নি। এখনও কিছুটা তিরিক্ষি ভাব রয়ে গিয়েছে। হুমায়রাকে টকটকে খয়েরি জামাই দেখে কিছু বল অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল কৃষাণ। ফর্সা গায়ে রংটা একদম ফুটে উঠেছে। এই জামাটা আজকে নতুন পরেছে হুমায়রা। অন্যান্য রঙের তুলনায় এই রংটাতে একটু বেশি মায়াবী লাগছে মেয়েটাকে। যে কেউ এক দেখায় পিছলে পড়বে। নির্ঘাত, যেটা মোটেও সহ্য হবে না তার। সে রাগী স্বরে হুমায়রার উদ্দেশ্যে বলল, এভাবে নতুন বউয়ের মতো সেজেছিস কেন? সরু চোখে স্বামীর পানে চাইল মেয়েটা। গায়ে কাপড় জড়ানো ছাড়া তো আর কিছুই করল না সে। সাজ আসলো কোত্থেকে? সে নিজের তিরক্ষী ভাবটা লুকিয়ে রেখে স্বাভাবিক গলায় বলল, নতুন বউ এভাবে থাকে না, এভাবে ঘন্টার আড়ালে থাকে।
বলতে বলতেই নাক অব্দি একটা বড় সড়ো ঘোমটা টেনে দিল। হুমায়রার সরল সরল মুখোশটিতে স্পষ্ট রাগের আভাস বোঝা যাচ্ছে। কপাল কুঁচকে কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করল কৃষাণ। পরপর ধীর পায়ে এগোতে লাগলো সামনে রমণীর পানে। মানুষটাকে ক্রমান্বয়ে নিজের দিকে এগোতে দেখে কিছুটা মিয়ে গেল হুমায়রা। তবে কৃষাণের চেহারায় স্বাভাবিক দেখে বুকে সাহস জুগিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। ঘোমটার আড়াল হতে পল্লব ঝাপটে ঝাপটে বুঝতে চাইল একান্ত মানবের অভিব্যক্তি। হুমায়রা একেবারে মুখোমুখি এসে কিছুটা ঝুঁকলো কৃষাণ। তা দেখে শুষ্ক ঢুকিল রমণী। মুখ খুলে কিছু বলতে নিবে এর আগেই মাথা নিচু করে তার মুখের উপরে ফু দিয়ে উঠল কৃষাণ। সাথে সাথেই পাতলা ঘোমটাটাখানা সরে গেল মুখ থেকে। জনাব লুপু পেল হুমায়রার। এক মুহূর্ত শিহরণ বয়ে গেল তার পেলক কায়া চুড়ে। দুহাতে গায়ে জামা খামচে তুলল স্বাভাবিক রাখতে নিজেকে। তার মুখপানে কিছুক্ষণ পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কৃষাণ। সহসা নীরবতা ভেঙে বলে উঠল, মাশাআল্লাহ, একেবারে আমার ক্ষেতের দেশি টমেটো। তাৎক্ষণিক তরাক দৃষ্টিতে মানুষটার দিকে চাইল হুমায়রা। ভরখানা স্বরে বলল, কি নতুন বউ যেহেতু সাজলি, কমপ্লিমেন্ট তো দিতেই হয়। সবার কাছ থেকে বউকে ঘরে চাঁদ মনে হলেও তোকে আপাতত আমার টমেটো মনে হয়েছে, তাই সত্যটাই বললাম। আমি আবার সর্বদা সত্য কথা বলি। চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল হুমায়রা। রাগে দুঃখে ক্ষণে ক্ষণে নাকের পাটা ফুলে উঠেছে তার। আজকে বুঝি রাগ সংবরণ করতে আর সক্ষম হবে না মেয়েটা। তা হঠাৎ গাল মুখ এমন টমেটোর মতো করে রেখেছিস কেন? কই গাল মুখ এমন করে রেখেছি? কথা না বাড়িয়ে কারণ বল, নয়তো মার খাবি। এবেলায় এসে রাগের বদলে বড্ড খারাপ লাগলো মেয়েটার। বলল, বলবো না। যার কথায় ভার্সিটি যাননি তাকে গিয়ে জিজ্ঞেস করুন। আমার বেলায় শুধু মারামারি বললেই মুখ উল্টো করে হাঁটা ধরেন। কিছু দূর যেতেই জামার পিতাই টান পড়ল। অমনি পদচকল থেমে গেল। পিতাই টান ধরা ব্যক্তির উদ্দেশ্য কিছু বলতে নিবে এর আগে হাঁচকা টানে তাকে নিজের সাথে মিশিয়ে নিল সে। ফিতা ধরে রাখা হাতগুলো এবার স্থান পেল হুমায়রার সরু কোমরে। মেয়েটার পেট ঠেকে আছে তার শক্ত বুকে। ঘটনার আশ্মিকতায় অবচেতন প্রাণের মতো অনড় হয়ে বসে রইল হুমায়রা। মুখ দিয়ে কিছুটি বের হচ্ছে না তার। মস্তিষ্কের নিউরনগুলো কেমন কাজ করতে ভুলে বসেছে। নিভে আসা গলায় থেমে থেমে উচ্চারণ করল দুটি শব্দ, কি করছেন? তুই কি কোনোভাবে জেলাস? ওসব জেলাস টেলাস বুঝি না আমি। আপনি আয়াতের কথাই ভার্সিটি জানি, অথচ আমি কিছু বললেই বলেন আমার থেকে 3 মাইল দূরে থাক। সরল স্বীকারোক্তি রমণীর। পৃষ্ঠে কৃষাণ হতছাড়া স্বরে বলল, 3 মাইল দূরে থাক বলে লাভ কি? 3 ইঞ্চি দূরত্ব বজায় রাখতে পারি না তোর জন্য। কোনোরূপ উত্তর পাওয়া গেল না অপর পক্ষ থেকে। মুখে কুলুপেটে রইল হুমায়রা। সহসা কানের কাছে উপলব্ধি করল মানুষটার তপ্ত নিঃশ্বাস থেকে ফিসফিসানো স্বরে বলা কিছু বাক্য। শুন, তোর চুলের খানটা বড় বাজে। ওসব জেলাসি টেলাসি বাদ দিয়ে চুলে যত্ন নে। আর কৃষাণ মির্জা কারো কথাই চলে না। সে নিজের মর্জি মতো চলে, সুতরাং অন্য কারো কথাই আমি ভার্সিটি ক্যাপ দিইনি, নিজের ইচ্ছাতেই দিয়েছি। বলে হুমায়রাকে ছেড়ে দিল সে। ছাড়া পেয়ে আর পিছু ঘুরল না হুমায়রা। টষ্ট পায়ে রোম ছাড়ল, দরজার কাছে গিয়ে বলল, আমার চুলের ঘ্রাণ ঠিক আছে, আপনার নাকটাই ভালো না বখাটে পুরুষ। এই বখাটের জন্যই তো জ্বলিস, জাউরা হুজুর নেই। কৃষাণের মুখে চাওড়া শব্দটা শুনতে ফিক করে হেসে ওঠে হুমায়রা। মেয়েটার হাসির শব্দে কর্ণপাত হতেই ঠোঁটজোড়া কিঞ্চিত প্রসারিত হলো কৃষাণের। তবে তো দৃষ্টিগোচর হলো না রমণীর। রৌদ্রময় ঝলঝলে আকাশ, সাদা মেঘেদের রাজত্ব চলছে সেটাই। থেকে থেকে সূর্যিমামাকে আড়াল করার প্রয়াস চলেছে তার। প্রকৃতি এই নীরব খেলায় নিজের সকল মনোযোগ সমর্পণ করে দিয়ে বারান্দায় নড়চড়হীনভাবে বসে আছে কৃষাণ। মাঝে মাঝে 2 আঙ্গুলের ভাঁজে থাকা সিগারেটটা এনে হাসি ভঙ্গিতে ঠোঁটের অধীনে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এটা যেন তার একমাত্র কর্ণ, যেখানে নিজের সমস্ত সুখ খুঁজে নিয়েছে সে। ভাইয়া। সহসা রুমের ভিতর থেকে ভেসে আসলো ইকরার সংকীর্ণ স্বর। বহু বছর পর ডাকটার মাঝে কিছু একটা অনুভব হলো কৃষাণের। যেমনটা অনুভব হয়েছিল প্রথমবার বোনের মুখে ভাইয়া ডাক শুনে। সে শান্ত জবাব দিল, এখানে। কণ্ঠ অনুসরণ করে ধীর পায়ে বারান্দার দিকে এগুলো ইকরা। কোনোরূপ কোনোরূপ কথার মাত্রাহীন এগিয়ে গিয়ে পড়ল কৃষাণের পাশে। কিছুটা হকচকালো ছেলেটা ব্রু কুচকে বলল, কি মতলব কি হঠাৎ এই অদমের কাছে? তার তারা কথায় মাথা ঘামালো না ইকরা। নিজের বাঁ হাতে ভাইয়ের সামনে ধরে বলল, দেখো এখনো কি সুন্দর লাগছে। মনে হচ্ছে এই ব্রেসলেটের কথা। 6 বছর আগে নিজে দেওয়া সেই পুরনো ব্রেসলেটটা এখনো নিখুঁত দেখে কিছুটা অবাক হলো সামনের মানব। কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। পরপর আকাশের পানে তাকিয়ে বিকৃত করার মতো হাসল। বলল, এই কম দামি জিনিস এখনো রয়ে গেছে? এভাবে কেন বলছো? এটা আমার কাছে অনেক পছন্দের। আগে তো তোর বড় ভাইয়ের দেওয়া বড় বড় উপহারগুলোই পছন্দ করতিস। মুখটা ছোট হয়ে গেল রমণীর। বলল, তখন কি আমি অত কিছু বুঝতাম না কি? যেটা একটু বেশি চকচক করতো ওইটাকে সুন্দর ভাবতাম। গিফটের ক্ষেত্রে না হয় অবধ ছিলি, তবে সব ক্ষেত্রেই তো তোর বড় ভাই বেস্ট ছিল। শুধু তোর কাছে না, সবার কাছে, এবং সব ক্ষেত্রে মির্জাবাড়ি বড় ছেলে বেস্ট।
বিশ্বের সবচেয়ে পারফেক্ট ছেলে হলো আলবি মির্জা। তুমিও তো বেস্টে ছিলে, হঠাৎ করে এমন কেন হয়ে গেলে? আগের মতো থাকলে তো তোমাকেও সবাই ভালো বলতো, যেমনটা আগেও বলেছিল। আমার বেস্ট হওয়ার বাইরে অব্দি সীমাবদ্ধ ছিল। মির্জা বাড়ির আমি লাফাঙ্গা সারা জীবনের অযোগ্য ছিলাম। থাক ওসব অতীত বাদ দে, বর্তমানে আমি চলে আছি একেবারে বিন্দাস। ওসব মনে করার সময় নেই, এখন কি বলতে এসেছিস সেটা বল। আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি তখন অত কিছু না বুঝে তোমাকে কষ্ট দিয়েছি। কিন্তু আমি বড় হয়ে বুঝতে পেরেছি বাবার পর তুমি আমার একমাত্র ছায়া। মাদ্রাসায় আসতে যেতে কোনো ছেলে এখনো আমার দিকে চোখ তুলে তাকায়নি, কারণ তুমি ছিলে আড়ালে। আমি ধীরে ধীরে সব বুঝেছি। ইউ আর দ্য বেস্ট ব্রাদার। আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া। শেষ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো মেয়েটার গাল বেয়ে। অপ্রত্যাশিত ঘটনার পাথর বনে গেল কৃষাণ। বনের কণ্ঠনত মুখ পানে চেয়ে কেমন যেন অস্বস্তি হতে লাগলো। সান্ত্বনা দেবার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। সময় নিয়ে মোলায়েম স্বরে বলল, কান্না থামা বোনো আমার। আমি তোর উপরে রেগে নেই, আর নয়তো তোর কোনো কাণ্ডে আমি কষ্ট পেয়েছি। নাক টেনে নিজেকে শান্ত করার চেষ্টা চালালো ইকরা। আজকে কেন জানি কথায় কথায় তার চোখে পানি এসে যাচ্ছে। যার সাথে কথা বলতে চাচ্ছে একই কাণ্ড ঘটেছে। মনে হচ্ছে মানুষগুলোর সাথে আজকের পর অনেক দূরত্ব বেড়ে যাবে। বহু বছর পর কৃষাণের মুখ থেকে বনু ডাকটা শুনে কান্নার মাঝেও ভিতরে একটা শান্তি অনুভব করলো মেয়েটা। বুঝতে পারলো কৃষাণ তার উপরে রেগে নেই। জিভ দিয়ে ঠোঁট ভেজালো সে। বলল, আমার একটা কথা রাখবে ভাইয়া? টান টান ভ্রুযুগল অমনি কুচকে গেল ছেলেটার। সন্দিহান কণ্ঠে বলল, তাহলে এর জন্য এতক্ষণ এই আদর্শ বোনের ডায়লগ দিচ্ছিলে? দূর ভাইয়া, সবসময় এমন বলে মনটা খারাপ করে দাও তুমি। আমার কথাগুলো তোমার কাছে ডায়লগ মনে হলো? নাক ফুলিয়ে বলে উঠল ইকরা। পৃষ্ঠে কিষান বলল, আচ্ছা বল কি কথা রাখতে হবে। বলে তড়িঘড়ি করে ভাগ এখান থেকে। আমার আবার মির্জা বাড়ির লোকদের ভালো রূপ বেশি সহ্য হয় না। কৃষানের তারা কথাগুলো নিঃশব্দে হজম করে নিল মেয়েটা। নিজের কাছে মনোযোগ দিল। অবকটে আবদার ছুড়ল, কথা দাও কখনো হুমায়রাকে কষ্ট দেবে না। বোনের উপরে ঠান্ডা দৃষ্টি নিক্ষেপ করলো শক্ত মানব। মনস্ফুটে ভেসে উঠল হুমায়রাকে কষ্ট দেওয়ার পর নিজের সাথে হওয়া প্রতিটা অসহ্যকর দৃশ্য। ভেতরে সত্তা হতে জবাব এলো, নিজের আপন সত্তাকে কেউ কষ্ট দেয় নাকি? ওকে কষ্ট দেওয়ার পর আমি নিজেই তো আজকাল দিশারা হয়ে যাই। শব্দগুলি ভিতরে অব্দি সীমাবদ্ধ রইল। মুখে বলল, তোর বান্ধবীকে আমি শুধু শুধু কষ্ট দেই না, ও নিজে দোষে আঘাতপ্রাপ্ত হয়। এত কিছু আমি বুঝি না। তুমি আমাকে কথা দাও তুমি কখনো ওকে কষ্ট দেবে না। চেষ্টা করব। এখন যা এখান থেকে। সময় নিয়ে উত্তর করলো ছেলেটা। গ্রহণযোগ্য জবাব শুনে মুখে হাসি ফুটল ইকরার। বসা থেকে উঠে দাঁড়ালো সে। স্থান ত্যাগ করতে করতে বলল, শুক্রিয়া আমার প্রিয় ভাইয়া। কিছু দূর যেতেই সহসা ডেকে উঠল কৃষাণ। এই ইকরা। ভাইয়া, তোর বান্ধবী কই? ওকে আরিবাবু মেহেদি দিয়ে দিচ্ছে মনে হয়। শেষ হলে রুমে আসতে বলিস তো। আচ্ছা। হাতের মাঝখানে কৃষাণ ভাইয়ার নামটা লিখে দিই। আরিবার প্রশ্নের সাথে সাথেই নিষেধ করতে চাচ্ছিল হুমায়রা, কিন্তু পাশে থেকে আয়াতকে লক্ষ্য করাতেই মত পাল্টে ফেলল। নিচু স্বরে বলল, দাও। সম্মতি পেয়ে দেরি করলো না আরিবা। ফর্সা হাতের তালুতে কোটি কোটি অক্ষরে লিখতে লাগলো কৃষাণ মির্জার। বাকিটুকু লেখার আগেই সেখানে উপস্থিত হলো ইকরা। এসে অর্থপূর্ণ লেখাটি দেখে আরিবার থেকে মেহেদিটা নিয়ে নিল। বলল, দে, এতটুকু আমি সম্পূর্ণ করে দেই। আচ্ছা নে। ইকরাকে সাইডে দিয়ে সরে বসলো আরিবা। পরপর 3 জোড়া উৎসুক দৃষ্টি নিবদ্ধ হলো হুমায়রার হাতে। পলকের মাঝে দুটো শব্দ লিখে লেখাটুকু সম্পূর্ণ করলো। ও প্রত্যাশিত শব্দদ্বয়ে দৃষ্টিগোচর হতে আর্তনাদ করে উঠল হুমায়রা। এটা কি লিখলি? যা লিখেছি একদম পারফেক্ট। কি বলিস তোরা? চোখ দিয়ে ইশারা করলো আরিবা ও আয়াতের মতামত জানতে চাইল ইকরা। একদম পারফেক্ট। কি মিষ্টি লাগছে লেখাটাই। হাই। প্রত্যুত্তরে উচ্চালিত কণ্ঠ মিলল আরিবার। তবে আয়াতের পক্ষ থেকে কোনো কমপ্লিমেন্ট এলো না। সে গোমরা মুখে বসে রইল। আচ্ছা এখন যা, ভাইয়া তোকে যেতে বলেছে। এটা যদি উনি দেখলে কি হবে? যা সত্যি তাই লিখেছি। তুমি বেশি পকর পকর করো না তো সখী, তাড়াতাড়ি যাও, ভাইয়া ডাকছে যে। এক প্রকার ঠেলে ঠুলেই পাঠিয়ে দিল মেয়েটাকে। মনের ভেতরে হাজার সংকট চেপে রুমের উদ্দেশ্যে হাঁটা দিল সে। আপনি নাকি আমায় ডেকেছিলেন? মিহিসরে ফোনে ডুবে থাকা কৃষাণের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল হুমায়রা। কাঙ্ক্ষিত রমণীর গলা শুনতেই মোবাইল থেকে চোখ সরিয়ে সেদিকে চাইল কৃষাণ। বলল, কাজ আছে তোকে দিয়ে। বলে বিছানা ছেড়ে ওয়ার্ডরোব থেকে নিকট হাঁটা ধরল। পরপর ড্রয়ার থেকে নিজের কতগুলো শার্ট প্যান্ট ও জ্যাকেট বের করলো। সেগুলো হুমায়রার হাতে এনে বাড়ি দিয়ে বলল, এগুলো ধুয়ে দে। এই প্রথম মানুষটাকে নিজের কাজ করার আদেশ দিতে দেখে কিছুটা অবাক হলো হুমায়রা। বিয়ের পর এই অবধি সে যতবারই কৃষণের কাজে হাত লাগাতে চেয়েছিল ততবারই মানুষটার রামধমক খেয়ে পিছিয়ে গেছে। আজকে হঠাৎ কি হলো? যাই হোক, এত কিছু ভেবে দেখতে গেল না মেয়েটা। ডান হাত বাড়িয়ে কাপড়গুলো নিতে চাইল। ওই হাতে কি হয়েছে? এক হাতে কোলাতে না পারা সত্ত্বেও চেষ্টা করতে দেখে কিছুটা ধমকের সুরে বলল কৃষাণ, কিছু না, ওই হাতে মেহেদি দিয়েছি তাই। তড়ি করে সাফাই গিয়ে উঠলেও হুমায়রা। মেয়েটার চেহারা স্পষ্ট অস্বস্তি, বা হাতে তখনও পিছে লুকোনো। দৃশ্যটা চোখে পড়তেই ভ্রু কুচকে গেল কৃষাণের। সন্দিহান কণ্ঠে বলল, মেহেদি দিলে হাত লুকিয়ে রাখার কারণ কি?
আসলে হাত সামলে মেল। স্বামীর শক্ত আদেশে কিছুক্ষণ চুপ মেরে রইল হুমায়রা। কিভাবে হাতটা মেলে ধরবে মানুষটার সামনে ভাবতেই লজ্জা লাগছে। মেয়েটার ভাবনার মাঝে সহসা হাতের কাপড়গুলো বিছানায় ছুঁড়ে তার বাহু ধরে টান মারল কৃষাণ। অমনি তার ছোট দেহখানা চলে গেল স্বামীর একদম নিকটে। সংকীর্ণ অক্ষিযুগল তুলে সামনের মানবের পানে চাইল রমণী। মানুষটার চোখে তখন জোড়া হাতের তালুতে নিবদ্ধ কৃষাণ মির্জার লক্ষ্মী বউ লেখাটা বার করে মনে মনে উচ্চারণ করলো কৃষাণ। তারপর তাকালো হাতের মালিকিনের দিকে। পুরো কুচকে বলল, তুই লক্ষ্মী? নিজে কোনো গান নিজেই গাইছিস? এটা ইকরা লিখে দিয়েছে, আমি কিচ্ছু লিখিনি। মাথা নুইয়ে কাচুমাচু ভঙ্গিতে বলল উম্মাইরা। কিছুক্ষণ তাকে পূর্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো কৃষাণ। পরপর বলল, আচ্ছা যা, এখন স্বামীর খেদমত করে বান্ধবীর কথা প্রমাণ কর। সাথে সাথে কোনো দিকে না তাকিয়ে বিছানা থেকে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা দিল মেয়েটা। ঘণ্টাখানেকের মধ্যেই কাজ সম্পূর্ণ করে বালতি ভরে কাপড় নিয়ে ওয়াশরুম থেকে বেরোলো হুমায়রা। সেদিকে চোখ পড়তেই কিছুক্ষণ মেয়েটা ঘামার্ত মুখ ক্লান্ত মুখ পানে তাকিয়ে রইল কৃষাণ। বুকের কোথায় যেন হালকা চিনচিনি ব্যথার সঞ্চার হলো। তবে তা বেশিক্ষণ টিকল না। হুমায়রাকে রুমে বাহিরে যেতে দেখে ধমকে উঠল, এই কোথায় যাচ্ছিস? তাৎক্ষণিক চলন্ত পদযুগল থেমে গেল মেয়েটার। ফিরে চাইলো স্বামীর পানে। বলল, সাদে যাচ্ছি কাপড়গুলো মেলে দিতে। দরকার নেই, দে, আমারগুলো আমি দিয়ে আসি। তুই রুমে থাক। আর আরও কাজ আছে তোর। আমি না আসা অব্দি বেরোবি না বলে গেলাম। বাতের মতো মাথা দোলালো হুমায়রা। অতঃপর আদেশ মোতাবেক রুমে বসে রইল। বাহিরে কিছু লোকজনের হালকা শব্দ শোনা যাচ্ছে। হয়তো ইকরার শ্বশুরবাড়ির মানুষজন এসে পড়েছে। কিছুক্ষণ বাদেই তার প্রিয় সখী তাকে ছেড়ে চলে যাবে। ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে। মিনিট দশকের মধ্যেই রুমে ফিরে আসলো কৃষাণ। তাকে দেখতেই বসা ছেড়ে উঠে পড়ল হুমায়রা। বলল, আর কি কাজ করতে হবে? অনেক কাজ আছে, আজকে রুমের বাইরে যাওয়া নেই তোর। আচ্ছা, আপনি বলুন, আমি করে দিচ্ছি। জবাব শুনে কিছুটা স্তব্ধ হয়ে গেল কৃষাণ। এতগুলো কাপড় ধোয়ার পরেও আবার কাজের কথা বলছে। এমন ঠান্ডা আচরণে মোটেও আশা করেনি সে। অথচ মেয়েটার মুখ জুড়ে আগ্রহের ছাপ দেখা যাচ্ছে। তার জানা মতে এখনকার বউরা তো একটু কাজ করে হাঁপিয়ে যায়, উল্টো স্বামীকে দিয়ে কাজ করায়। এইগুলো তো শুনেছে বিবাহিত বন্ধুদের থেকে। সবাই বলে মেয়ে সংসার এসবে ঢুকলেই জীবন শেষ। তবে তার ক্ষেত্রে সব অন্যরকম হচ্ছে কেন? সবকিছু কেমন যেন শান্তি বয়। তবে কি সামনে রমণীটা সবার থেকে আলাদা? কি যেন শব্দটা লক্ষ্মী। ও কি আসলে লক্ষ্মী বউ? বখাটে কৃষাণের লক্ষ্মী বউ। কিছু বলছে না যে। হুমায়রার কণ্ঠে সম্বিত ফিরল কৃষাণের। অপ্রস্তুত চিত্তে বলল, হ্যাঁ, কি বলবো? কি কাজ যেন দেবেন বলেছিলেন? সময় নিয়ে কিছু একটা ভাবল কৃষাণ। পরপর সিদ্ধান্ত নিল কাজ ছাড়া অন্য কোনো অজুহাতে রুমে রাখবে হুমায়রাকে। তবুও ওই লাফাঙ্গার সামনে পড়তে দেওয়া যাবে না। চোখে ড্রপ দিয়েছিলি তুই? প্রশ্নটা শুনতেই চমকে গেল রমণী। পরক্ষণে চেহারায় অপরাধ ভাব ফুটে উঠল। অমনি যা বোঝার বুঝে নিল কৃষাণ। বলল, তোকে তো মেরে শুটকি বানানো উচিত। এই ওয়েট, তুই কি কোনোভাবে আবারও আমার কোলে চড়ার প্ল্যান করছিস? হায় আল্লাহ, মোটেও না। আমার মনে ছিল না। আচ্ছা মানলাম, এবার যা, চুপচাপ শুয়ে পড়, আমি ড্রপ দিয়ে দিচ্ছি। দ্বিমত করল না মেয়েটা। চুপচাপ গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। অতঃপর তার চোখে ড্রপ লাগিয়ে দিল কৃষাণ। কাজ শেষ হতেই স্ত্রী বন্ধ চোখের দিকে তাকিয়ে বলল, এভাবেই শুয়ে থাক, নইলে খবর আছে। শুনছেন? অসহায় চিত্তে মোবাইলে মজে থাকা কৃষাণের উদ্দেশ্যে ডাকছিল হুমায়রা। মানুষটা যেন তার ডাকগুলো শুনেও শুনছে না। সে কখন থেকে বলে যায় তাকে একটু বাইরে যেতে দিতে। অথচ কে শুনে কার কথা? নিজের মতো চুপচাপ বসে পাশেই খাটের সাথে হেলান দিয়ে মোবাইল স্ক্রোল করে যাচ্ছে কৃষাণ। মেয়েটা ফের ক্লান্ত স্বরে ডেকে উঠল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটি এই মুহূর্তে ব্যস্ত আছে। পরবর্তীতে আবার ট্রাই করলেও সে রেসপন্স করতে পারবে না। কৃষাণের এমন অদ্ভুত কথাবার্তা শুনে চোখ ছোট ছোট করে তাকালো তার দিকে হুমায়রা। সরু চোখে কিছুক্ষণ চেয়ে রইল মানুষটার পানে। পরপর বলল, আপনি এমন কেন করছেন? এমন দুর্দান্ত অফার আপনার পছন্দ না হলেও আপনাকে এটা গ্রহণ করতে হবে। কারণ আপনার জন্য এই বখাটে কৃষাণের অফার ব্যতীত আর অন্য অপশান প্রযোজ্য নয়। মুখের ভাষা হারিয়ে ফেলল মেয়েটা। বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছে সে। এবেলায় মুখে কুলুপ এঁটে চুপচাপ বসে রইল। সেদিকে আর চোখে একবার দেখল কৃষাণ। হুমায়রার হপ করে রাখা কপালের দয় দেখে বলল, টমেটো দেখতে ভালোই লাগে। আমাকে কোন দিক দিয়ে আপনার টমেটো মনে হয়? ব্রো কুচকে বলল হুমায়রা। পিঠে বরাবরের মতোই তারা উত্তর মিল। তোকে কে বলল? আমি তো আমার ক্ষেতের দেশি টমেটোর কথা বলেছি। আপনি কবে কোথায় টমেটো চাষ করেছেন? তোকে কেন বলতে যাব? বেশি পকড় পকড় করবি তো মেরে একেবারে টমেটো খেতে ফেলে আসবো। উত্তরে নাক ফুলানো ছাড়া আর কিছু বলতে পারল না রমণী। নির্বাক চিত্তে তাকিয়ে রইল সামনের পুরুষটির পানে। সহসা একটা ভয়ানক কাঁটা কটিয়ে বসল হুমায়রা। কিষানের হাতে থাকা ফোনটা সহসা কেড়ে নিয়ে নিল সে। কাজটা করতে গিয়ে হাতে মৃদু কম্পন সৃষ্টি হলো। বন্ধুর সাথে অনলাইনে লুডো খেলার মাঝে একটা ফর্সা হাতে সে মোবাইলটা কেড়ে নিতেই উগ্র কুচকে হাতের মালিকিনের দিকে তাকালো কৃষাণ। তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে হুঙ্কার ছুড়ল, এটা কি করলি তুই? সাহস কি করে হলো তোর আমার মোবাইলটা ধরার? মানুষটার রুদ্র গলায় ভেতরে হালকা ত্রাসের সৃষ্টি হলো হুমায়রার।
ঢোক গেলে নিজেকে ধাতস্থ করল, নমনীয় স্বরে বলল, হয়তো আপনি মোবাইল রেখে আমার সাথে কথা বলুন, নয়তো আমাকে বাইরে যেতে দিন, আর নয়তো আপনি নিজেকে ওদিকটা একটু দেখে আসুন। বড় ভাই হয়ে বোনের বিয়ের সময় উপস্থিত থাকা প্রয়োজন তো। তোর কথা মতো চলবো আমি? হায় আল্লাহ, আমি আপনাকে আদেশ করেছি না তো, অনুরোধ করেছি, দয়া করে আপনি রেখে যাবেন না। কোনোরূপ উত্তর পাওয়া গেল না কৃষাণের তরফ থেকে, শুধু একজোড়া কুর চোখে সামনে রমণীর পানে তাকিয়ে রইল সে। ঠান্ডা পরিবেশে ফের ধ্বনিত হলো একটি মিষ্টি কণ্ঠ, শুনছেন? ভেতরে থাকা সকল রাগ যেন নিমিষে ঝরে গেল কঠোর মানবের। অদ্ভুত ভালো রাখার আবেশে জড়িয়ে আসছে উত্তপ্ত হৃদয়। আসমে কুমাইরার দিকে ঝুঁকে এলো কৃষাণ। মানুষটাকে নিজের এত নিকটে আসতে দেখে ভয়ে অজান্তে পিছিয়ে গেল মেয়েটা। একটু যেতেই পিঠ ঠেকে গেল কাঠের মজবুত কাঠে। অমনি কাঁধে দুপাশ দিয়ে দুটো শক্ত হাতে স্পর্শ বাঁধনে আবদ্ধ করে নিল তার সংকীর্ণ দেহখানা। পরক্ষণে ধ্বনিত হলো হাতের মালিকের ভরা কণ্ঠ, আজকাল বড্ড জ্বালাচ্ছিস তুই, সহ্য করতে পারছি না, আবার বিরক্তিও হতে পারছি না। করেছিস আমায়? বিরক্তি আসে না কেন তোর ওপরে? উল্টো নিয়ম করে তোর ওপরে বিরক্তি আনাতে গিয়ে নিজেই বিরক্ত হয়ে যায়। ঠোঁট নেড়ে শব্দ উচ্চারণ করার মতো শক্তি পেল না হুমায়রা। প্রিয় পুরুষটার মুখ হতে নির্গত প্রতিটি শব্দ প্রকাণ্ড ঝড় বয়ে দিচ্ছে রমণীর হৃদকটরে। মানুষটার শ্বাস প্রশ্বাসের উষ্ণ স্পর্শে চোখ মেলে রাখাই দুষ্কর হয়ে উঠেছে। সে নিজেকে স্বাভাবিক করে থেমে থেমে বলতে চাইল, আমি কি কথা সম্পূর্ণ হওয়ার আগেই তার হাত খপ করে চেপে ধরে নিল ফোনটা কৃষাণ। পরপর নির্দিষ্ট দূরত্ব এসে বলল, রুম থেকে বেরোবি না, আমি যাচ্ছি ওদিকে। বাধ্যতার মতো মাথা দোলালো হুমায়রা, বলল, আচ্ছা আপনি যান। অতঃপর চলে গেল কৃষাণ। বিছানায় বসে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করেছে হুমায়রা। কখনো ইকরাকে নিয়ে ভাবছে, কখনো আবার কিছুক্ষণ কৃষণকে বলে যাওয়া কথাগুলো নিয়ে ভাবছে। হুমায়রা ইয়াসমিন বেগমের কণ্ঠ কর্ণপাত হতেই চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসলো মেয়েটা। তাৎক্ষণিক উত্তর করলো, জি আম্মু। দরজাটা চাপানো ঠেলে ভেতরে ঢুকলেন ইয়াসমিন বেগম। তাড়াহুড়ো কণ্ঠে বললেন, একটু রান্না করে গিয়ে খাবারগুলো গরম করে দাও না আম্মু। আমি একটু ইকরার কাছে যাই, মেয়েটা অনেক নাকি কাছে। এদিকে বিয়ে সম্পন্ন হলেই তাদেরকে খাওয়াতে হবে। আর হ্যাঁ, এখন ড্রয়িং রুমে কেউ নেই, চলে যাও তুমি। আচ্ছা আম্মু, সমস্যা নেই, তবে আপনি একটু কষ্ট করে আপনার ছেলেকে জানিয়ে দিবেন আমি রান্না করে গিয়েছি। আচ্ছা বলে রুম ছেড়ে বেরিয়ে গেলেন ভদ্রমহিলা। তিনি যেতেই মিররের সামনে গিয়ে নিজের হিজাবটা ভালো মতো পেঁচিয়ে নিল হুমায়রা। তারপর চলল রান্নাঘরের উদ্দেশ্যে। ইকরাকে ঘিরে দাঁড়িয়ে আছে সকল নারী সদস্য। সবাই যে যার মতো আশ্বাস দিয়ে যাচ্ছে, অথচ মেয়েটার মনের ভিতরে তৈরি হওয়া বেনামি ঝড়ের থামার নামই নেই। ক্ষণে ক্ষণে বুক কেঁপে উঠেছে মেয়েটার, চোখ দিয়ে বেরিয়ে আসছে নোনা জল। কেন যেন মনে হচ্ছে জানা নেই কবুল শব্দটা উচ্চারণ করা যে এতটা কঠিন তা আজকে বুঝতে পারছে সে। মেয়েটার অশান্ত মনকে সান্ত্বনা দেওয়ার জন্য পাশে বসলেন ইয়াসমিন বেগম। এক হাতে মেয়েটাকে আগলে নিয়ে বললেন, ভয় পেও না আম্মু, কবুল বলে দাও, ইনশাল্লাহ তোমার নতুন জীবন সুন্দর হবে। মায়ের কথা কিছুটা আশ্বস্ত হলো ইকরা। পরপর নিজেকে ধাতস্থ করে সময় নিয়ে উচ্চারণ করলো তিনটি পবিত্র শব্দ। সাথে সাথেই সকলে সমস্বরে আলহামদুলিল্লাহ কণ্ঠে বলে উঠল। কাজী সাহেব চলে গেলেন জলিল মির্জার রুমের অর্থাৎ পাত্রের কাছে। রান্নাঘরের দিকটা তুলনামূলক নির্জন। চুলোয় শব্দ ব্যতীত কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না সেদিকে। সামনে জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে চুপচাপ খাবার গরম করেছে হুমায়রা। সহসা বাইরে থেকে শোনা গেল কোনো পুরুষের গলা খাকারির শব্দ। সতর্ক কানে সেই আওয়াজ পৌঁছাতেই একটা মাত্র হিজাব টেনে মুখ শুদ্ধ ঢেকে নিল হুমায়রা। আসসালামু আলাইকুম। অচেনা কণ্ঠে সালাম শুনতেই পুরো কুচকে গেল মেয়েটার। মনে মনে সালামের উত্তর নিল, তবে মুখে কিছু বলল না। আমি আব্দুল্লাহ আল আজাদ, পাত্রের ছোট ভাই। পাশের ব্যক্তি নিজে পরিচয় দিল। পরিচয়টা শুনতেই মনে সন্দেহ ঢুকলো হুমায়রার। পাত্রের ছোট ভাই কেন আসবে এখানে? পাশে থাকা সবজি কাটা ছুরিটা হাতে নিয়ে নিল সে। এর মাঝে দরজার ওপাশ থেকে ভেসে আসলো কিছু অপ্রত্যাশিত শব্দ। আপনাকে কি একটিবার দেখার সৌভাগ্য হবে আমার? বাক্যটা কর্ণপাত হতেই কিছুক্ষণ থম মেরে রইল হুমায়রা। পরপর শান্ত অথচ শক্ত কণ্ঠে জবাব দিল, আমাকে দেখতে চাইলে সেটা আপনার সৌভাগ্য নয়, বরং দুর্ভাগ্য হবে। কারণ আমার স্বামী ব্যতীত অন্য সব পুরুষ আমার কাছে অত্যন্ত ধারালো অস্ত্র। সুতরাং আমাকে দেখার দুঃসাহস করবেন না, আর এক্ষুনি এখান থেকে চলে যান। অন্তত একটি বাক্য সম্পূর্ণ করতে পারল না আজাদ। এর মাঝে পেছন থেকে ভেসে আসলো একটি শক্ত কণ্ঠ, কিরে তুই এখানে কি করছিস? সাথে সাথে ঘুরে তাকালো ছেলেটা। অমনি নিচে থেকেই একটু দূরে আবিষ্কার করলো সুঠাম দেহি কৃষাণ মির্জাকে, যার রক্তচক্ষু তার উপরেই নিবদ্ধ। সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী সদ্য বিবাহিত নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে একজোড়া কপোত। বাড়িময় বিরাজ করেছে এক নয়া সুখ। সকলের মুখে দেখা যাচ্ছে অমায়িক হাসি। সহসা সেই হাসি বিলুপ্ত হয়ে আগমন ঘটল এক অদ্ভুত শঙ্কার। ড্রয়িং রুমে কৃষাণের উচ্চ কণ্ঠের শব্দে সকলে ছুটে এলেন সেথায়। চোখের সামনে আবিষ্কার করলেন এক ভয়াবহ চিত্র। পাত্রপক্ষের ছোট ভাইকে ফ্লোরে ফেলে এলোপাতাড়ি মেরে যাচ্ছে পাত্রীর বড় ভাই।
তাও আবার বিয়ের দিন। ব্যাপারটা উপস্থিত সকলে এতটাই আশ্চর্য করলো যে জায়গা থেকে নড়তে ভুলে বসলেন তারা। নিজেকে ঘেরাও করে থাকা লোকজনের দিকে বিন্দুমাত্র খেয়াল নেই কৃষাণের। ছেলেটার চোখে মুখে অস্বাভাবিক লাল, রাগের মাথায় মুখ হাত ফুসরতহীন চলছেই তার কাছে। তোর সাহস কি করে হয় আমার জিনিসে নজর দেওয়ার? ওই দিন বলেছিলাম না তোকে ওর থেকে দূরে থাকবি? বলেছিলাম কিনা বল? নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকা আজাদের পক্ষ থেকে কোনো উত্তর আসলো না। ছেলেটার যাই যাই অবস্থা, কি থেকে কি ঘটে গেল এখনো মাথাতেই ক্যাচ করছে না। কৃষাণের কণ্ঠে তখন পেছনে ফিরতে না ফিরতেই তার শক্ত হাতের আক্রমণে মাটিতে লুটিয়ে পড়েছে সে। অতঃপর এরপর থেকে আর কোনো থামাথামি নেই, একের পর একটা আঘাত পেয়েই যাচ্ছে। কখনো এমন ঘটনায় মুখোমুখি না হয় নিজেকে বাঁচাতে সক্ষম হচ্ছে না। আসবিক কলার টেনে তাকে দাঁড় করালো কঠোর মানব। ওভাবে সামনে এগোতে এগোতে বলল, আজ তোর চোখ তুলে নেব আমি। যেই চোখে আমার স্ত্রীকে দেখার সাহস করে সেই চোখ দিয়ে দুনিয়া দেখার অধিকার নেই তোর। এসব কি হচ্ছে জলিল সাহেব? আপনার ছেলের সাহস কি করে হয় আমার ছেলের সাথে এমন ব্যবহার করার? এতক্ষণে মুখ খুললেন উমাইরের বাবা ওসমান মোল্লা। তিনি ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে কৃষাণের দিকে এক ধারায় ছেলেকে ছাড়িয়ে নিলেন। কৃষাণের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়লেন, তোমার সাহস কি করে হয় আমার ছেলের গায়ে হাত তোলার? শুধু হাত তোলা কেন, আপনার ছেলের মতো 1000 টাকা জ্যান্ত পুঁতে ফেলার সাহসও আমার আছে। বলে আবারও আজাদকে ধরতে গেল সে। এবার এসে তাকে থামিয়ে দিলেন জলিল মির্জা। কোনোরূপ কথা ছাড়াই শক্ত হাতে একটা চড় বসিয়ে দিল ছেলের গালে। মুহূর্তে স্তব্ধ হয়ে গেল চারিপাশ। সরবর্তার পর্ব চুকে গিয়ে শুরু হলো এক অদ্ভুত নীরবতা। ইকরা ও হুমায়রা ব্যতীত সকলে ড্রয়িং রুমে উপস্থিত হয়ে গিয়েছে ততক্ষণে। সামনে দৃশ্য রীতিমতো হা হয়ে গিয়েছে সকলে। সবগুলো ভয়ার্ত দৃষ্টি নিবদ্ধ হলে রইল বাপ ছেলের পানি। রান্নাঘর থেকে চরের শব্দে কর্ণপাত হতেই কেঁপে উঠল হুমায়রা। চরটা কার কাজে পড়েছে বুঝতে বেগ পোহাতে হলো না। আশঙ্কায় জর্জরিত ছোট্ট দেহখানা এবার গলাকাটা মুরগির ন্যায় ছটফট করতে লাগলো। মেয়েটা না পারেছে বাইরে যেতে, না পেরেছে ভেতরে থাকতে, সবকিছু মিলিয়ে অসহ্য চিন্তায় মাথা ফেটে যাওয়ার উপক্রম। থমথমে পরিবেশ। জলিল মির্জা রাগে ফুসতেন। ভদ্রলোক লজ্জায় বরপক্ষের দিকে তাকাতেও পারছেন না ঠিকমতো। এমন একটা দিনেও তার ছেলে মারপিট করেছে, তাও আবার ছেলে ছোট ভাইকে মেরেছে। কথাটা ভাবতেই নিয়ন্ত্রণ হারাচ্ছেন তিনি। ছেলের উদ্দেশ্যে রাগেশ্বরে অহংকার চললেন, এতটা অমানুষ কবে হলে তুমি? অমানুষও তো এমন কাজ করে না। কিসের জন্য তুমি হাত তুলেছ আজাদের গায়ে? উত্তর ভেসে আসলো একটা নির্লিপ্ত স্বর, না জেনে কথা বলবেন না। ও মার খাওয়ার কাজ করেছে বলেই মেনেছি। কি এমন করেছে আমার ছেলে? ওসমান মোল্লার প্রশ্নের পৃষ্ঠে তার দিকে ঘুরে তাকালো কৃষাণ। বলল, কি করেছে তা আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। আমার ছেলেকে কেন জিজ্ঞেস করবো, তুমি বলো। কোনোরূপ উত্তর করল না কৃষাণ। তাকে চুপ থাকতে দেখে আরও রেখে গেল জলিল মির্জা। ঘটনা সামলাতে এগিয়ে এলেন খলিল মির্জা। শান্তস্বরে বললেন, কৃষাণ কি হয়েছে সেটা বলো। কি করেছে আজাদ? আমার স্ত্রীর দিকে নজর দিয়েছে ও। ছোটখাটো একটা বিস্ফোরণ ঘটল মির্জা বাড়ির আলিশান ড্রয়িং রুমটায়। রাগে গজগজ করতে থাকা জলিল মির্জা এবেলায় এসে দমে গেলেন। পাত্রপক্ষের সকলেও চুপ মেরে রইলেন কিছুক্ষণ। তবে কৃষাণের কথাটা বিশ্বাস করতে পারলেন না ওসমান মোল্লা। তিনি তার ছেলেকে খুব ভালো করে চেনেন। তার ছেলে কখনোই এ কাজ করতে পারেন না। তিনি প্রখর বিরোধিতা করে বললেন, আমার ছেলে কখনোই এমন করতে পারে না। এমন তো হতেও পারে না। তোমার স্ত্রী? আমার স্ত্রীর নাম উচ্চারণ করলে জিহ্বা ছিঁড়ে ফেলবো একদম। ভদ্রলোকের কথা সম্পূর্ণ করার সুযোগই পেল না। প্রতিমুহূর্তেই কৃষাণের ভয়াবহ কণ্ঠের জবাব বন্ধ হয়ে গেল তার। কণ্ঠায় কি ছিল জানা নেই, তবে অদ্ভুত ত্রাসে শরীরের পশম শুদ্ধ যেন দাঁড়িয়ে গেল উপস্থিতি সকলে। কিন্তু তুমি এবার বাড়াবাড়ি করেছ। আমার বাবার সাথে এভাবে কথা বলার অধিকার তোমার নেই। এতক্ষণে মুখ খুলল ওমর। সকলে উৎসুক দৃষ্টি এবার নিক্ষিপ্ত হলো তার ওপরে। কৃষাণও তাকালো সেদিকে, পাল্টা জবাব দিল, আমার স্ত্রীকে নিয়ে কথা বলার অধিকারও কারো নেই। তোমার স্ত্রী যেহেতু বিষয়টাতে জড়িত সুতরাং আছে। আমার স্ত্রী এতটাই পবিত্র যে তার পবিত্রতার কাছে তার ভাইয়ের কুদৃষ্টি বারবার হেরে গিয়েছে। আমার পবিত্র ফুলের সাথে কোনো অপবিত্রতা জড়িয়ে নেই। ওর নাম আরেকবার নিমিত সব কটাকে জানতে পুঁতে ফেলবো। একটু থেমে পড়ল, আগে নিজের ভাইকে যাচাই কর। কৃষাণের এমন দ্বৈতকারীতে বর্গে গেল পাত্রপক্ষ। এমন বখাটে ছেলে আজ অব্দি দেখেনি তারা। বড়দের সাথে কেউ এভাবে কথা বলে? এদিকে মির্জাবাড়ির সকলে নীরব দর্শক হয়ে আছেন। তার ছেলের এমন আচরণ মোটেও অবাক হচ্ছে না। যেখানে শুধুই তাদের ছেলে সবাইকে তুইতকারী করে, সেখানে এত কিছু পরেও সম্মানিত শব্দ। ওমর সর্বদাই শান্ত স্বভাবের, তাকে সহজে রাগাতে দেখা যায় না। নিজের শান্ত স্বভাবের মাধ্যমেই বেশ জটিল পরিবেশও সামলে নিতে পারে সে। আজকেও তার ব্যতিক্রম হলো না। কৃষাণ যতটাই উগ্র তাকে ততটাই শান্ত দেখা গেল। সহসা নিজের ছোট ভাইয়ের দিকে এগিয়ে এলো ওমর। সামনে এসে শান্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, তুই কি তোর স্ত্রীর দিকে নজর দিয়েছিলি? জবাব দাও আজাদ। ভাইয়ের শক্ত কণ্ঠ ও কৃষাণের শক্ত চাহনিতে চুপ থাকতে সক্ষম হলো না আজাদ। ব্যথাতুর মুখ তুলে বের করলো সত্যটা, যে আসলে তাকে খুব দেখার ইচ্ছে ছিল আমার, তাই দেখতে চেয়েছিলাম, তবে কুদৃষ্টিতে নয়।
সে অন্য একজনের স্ত্রী হওয়া সত্ত্বেও তাকে দেখতে চাওয়া কি তোমার কুদৃষ্টি বলে মনে হয় না? উত্তর দেবার মতো শব্দ খুঁজে পেল না ছেলেটা। অগত্যা মাথা নুইয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। দীর্ঘশ্বাস পেল ওমর। আমার ছেলের ভুলের জন্য আমি মাফ চাইছি। ওসমান মির্জার অনুতপ্ত কণ্ঠের পরিপ্রেক্ষিতে জলিল মির্জা কিছু বলতে নেবেন এর আগে ভদ্রলোক ছেলের দুই ছেলের হাত ধরে বাকি আত্মীয়দের উদ্দেশ্যে বলে উঠলেন, চলো। ব্রো কুচকে গেল উপস্থিত সকলে। খলিল মির্জা বললেন, কোথায় যাচ্ছেন আপনারা? এখনো তো খাবারই খাননি। ক্ষমা করবেন, এবারে মেয়েকে বউ হিসেবে মানা আমার পক্ষে অসম্ভব। যে বাড়ির ছেলে এমন অভদ্র, সে বাড়ির মেয়ে আর কেমনই বা হতে পারে? ওসমান মোল্লার কথা রেগে গেল মির্জা বাড়ির সকলে। কিছু বলতে নেবেন এর আগে নিজের বাবাকে থামিয়ে দিল ওমর। বাবার হাত থেকে ছাড়িয়ে শান্ত কণ্ঠে বলল, সে এখন শুধু এবারে মেয়ে নয়, আমার স্ত্রী হন তিনি। সুতরাং তাকে না নিয়ে কোথাও যেতে পারবো না আমি। মুহূর্তে পাল্টে গেল পরিবেশ। তন্দা খেয়ে ফেললেন উপস্থিত সবাই। বাদ পড়েনি কৃষাণও। তীক্ষ্ণ দৃষ্টিতে ওমরের পানে তাকিয়ে রইল সে। এইদিকে ছেলের কথায় রেগে গেলেন ওসমান মোল্লা। বললেন, এগুলো কি বলছো তুমি? এত কিছু পরেও এইবারই মেয়েকে নিজের স্ত্রী বলছো? কিছুক্ষণ আগে তার সাথে আমার বিবাহ হয়েছে, সুতরাং না বলার কোনো কারণ নেই। আপনি নিজেকে শান্ত করুন আপাজান। ভুল যেই করুক না কেন, আচরণ বিধি বলে একটা কথা আছে। যে বাড়ির ছেলে এমন অসভ্য আচরণ করে সে বাড়ির মেয়ে কি ভালো হবে নাকি? এই কথা যদি আমরা বলি যে বাড়ির ছোট ছেলে এমন, সে বাড়ির বড় ছেলে ভালো হবে নাকি? কৃষাণের কথায় তেলে বেগুনে জ্বলে উঠলেন ভদ্রলোক। ফুঁসে উঠলে বললেন, দেখলি একেবারেও যদি তুই এখানে থাকতে চাস তো থাক, আমি চলে যাচ্ছি। বলে আজাদকে নিয়ে হাঁটা তুললেন তিনি। সাথে বরপক্ষের বাকিরাও চলল তার সাথে। ঠায় দাঁড়িয়ে রইল ওমর। তাকিয়ে রইল বাবার প্রস্থানের পানে। আর মির্জা বাড়ির সকলে তাকিয়ে রইল তার পানে। কারো মুখে কোনো রা নেই। সে কোন রুমে আছেন? ওমরের প্রশ্নটা বুঝতে পেরে আঙুল দিয়ে ইকরার রুম দেখিয়ে দিল নাজমিন বেগম। সাথে সাথে সেদিকে হাঁটা দিল সুপুরুষ। ড্রয়িং রুমে তখন শুধু মির্জা বাড়ির সদস্যদের উপস্থিতি রয়েছে। কারো মুখেরই কোনো রা নেই। এত সব ঘটনার পর সকলে একদম থম মেরে গিয়েছে। আজকের দিনটাও তো কি তোর এসব করার দরকার ছিল? একটাবার বোনের কথাও ভাবলি না? পরিবেশ স্বাভাবিক হতেই এতক্ষণে ভিতরে পুষে রাখা রাগটা বহিঃপ্রকাশ করলেন ইয়াসমিন বেগম। সেদিকে বিন্দুমাত্র আগ্রহ দেখালো না কৃষাণ। সে নিজের মতো হেঁটে রান্নাঘরের দিকে যেতে লাগলো। বলল, আমি দিনক্ষণ দেখে মারামারি করি না, সামনের মানুষ থেকে মারি। রান্নাঘরে চাপানো দরজাটা খুলতে দৃশ্যমান হলো উমাইরার সংকীর্ণ কায়া। কাচুমাচু ভঙ্গিতে সামনে তাকালো মেয়েটা। দেখতে পেল সামনে রাগান্বিত মুখখানা। এখনও স্বাভাবিক হয়নি মানুষটা। এত জেদ বুঝি কারো হয়? ভাবনার মাঝেই তার পেলকখানা হাতখানা নিজের পুরুষালী হাতের মুঠোয় পুড়ে নিল কৃষাণ। ওভাবে রান্নাঘর থেকে বেরিয়ে হাঁটা ধরল রুমের উদ্দেশ্যে। ড্রয়িং রুম হতে ওদের পেছনটা দেখা গেল। সেদিকে একদৃষ্টে তাকিয়ে রইল আয়াত। পলক ঝাপটে ঝাপটে বারংবার চাইলে দুজনের হাতের দিকে। কিশোরীর হৃদয়ের কোথাও একটা অনুভব হলো হালকা চিনচিনে ব্যথার। সে তো ভেবেছিল কৃষাণ ভাই হুমায়রা ভাবিকে পছন্দ করে না, কিন্তু এতক্ষণ যা ঘটলো এরপর তো বোঝাই যাচ্ছে যে কৃষাণ শুধু ভালোবাসে না, বরং বাড়াবাড়ি রকমের ভালোবাসে হুমায়রাকে। কাঁদতে কাঁদতে চোখমুখের অবস্থা বেগতিক হয়ে গেছে ইকরার। রুম হতে পাপ্পাই ও শ্বশুরের উচ্চকণ্ঠ সবকিছু শুনেছে সে। শুধু শুনেনি স্বামীর শান্তস্বরে বলা প্রতিটি মনোমুগ্ধকর কথা, যার দরুন এইভাবে কেঁদেই যাচ্ছে। চোখ বেয়ে অনর্গল জলধারা গড়িয়ে পড়ার মাঝেই রুমের মধ্যে কারো অস্তিত্ব টের পায়। কেউ একজন খুব সতর্পণে এগিয়ে এসেছে তার দিকে। ঘুমটার আড়াল হতে ধীরে ধীরে মাথা তুলে তাকালো রমণী। নিজের সামনে আবিষ্কার করলো ক্রিম কালারের জুব্বা পরিহিত এক সুদর্শন যুবককে। সাথে সাথে চোখ নামিয়ে নিল মেয়েটা। কাঙ্ক্ষিত পুরুষটাকে দেখতেই বুকে ঝড় উঠল মেয়েটার। তাৎক্ষণিক কান্না থামানোর চেষ্টা চালালো। সে তো ভেবেছিল মানুষটা হয়তো চলে গিয়েছে। চলুন। একটা ঠান্ডা কণ্ঠ কর্ণপাত হতেই নিচের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো ইকরা। চোখের সামনে স্থান পেল একটা ভরসাযোগ্য হাত, যা তার দিকেই বাড়িয়ে রাখা। কোলের ভাঁজে গুটিয়ে রাখা হাত, ডান হাতটা তার হাতের উদ্দেশ্যে বাড়িয়ে দিল সে। কিছুক্ষণের মধ্যেই তার কাঁপা কাঁপা হাতখানার স্থান পেল একটা সুঠাম হাতের মাঝে। ইকরার হাত ধরে তাকে বসা থেকে উঠালো ওমর। পরপর স্ত্রীকে নিয়ে চলল নিজ গন্তব্যে। কিষানের রুম পেরিয়ে সাদের দিকে এগোতে দেখে কপালে ভাঁজ পড়ল হুমায়রার। সে তো ভেবেছিল তারা রুমে যাচ্ছে, কিন্তু এখন তো মনে হচ্ছে মানুষটার মনে অন্য কিছু চলছে। সে ক্ষীণস্বরে বলল, এমন সময় সাথে কেন যাচ্ছেন? কোনোরূপ বাক্য নির্গত হলো না কৃষাণের মুখ থেকে। সে নিজের মতো এগোতে লাগলো। একেবারে সাথের কর্নারে এসে উমাইরার হাল ছাড়ল কৃষাণ। শক্ত কণ্ঠে প্রশ্ন চলল, তোকে বলেছিলাম না রুম থেকে বের না হতে? রান্নাঘরে একটু কাজ ছিল, আর আম্মুকে দিয়ে খবর পাঠিয়েছিলাম তো আপনার কাছে। আম্মু বলেনি আপনাকে? খবর পাঠিয়েছিস তো কি হয়েছে? আমি এলে যাওয়া যেত না? বলতে বলতে উমাইরার দিকে এগোতে লাগলো ছেলেটা। যতবারই তখনকার দৃশ্য মনে পড়েছে ততবারই রাগে মাথায় রক্ত উঠে যাচ্ছে তার। হয়তো দরজার ওপাশ থেকে হুমায়রা বুঝতে পারেনি, তবে কৃষাণ ঠিকই দেখেছিল দরজার দিকে আজাদের বাড়ানো হাতটা। কিন্তু কৃষাণের উপস্থিতিতে তার দরজা ছুঁতে সক্ষম হয়নি। ভাগ্যে সে সঠিক সময়ে পৌঁছেছিল। মানুষটার এমন রাগি চিত্তে হালকা ভয় সৃষ্টি হলো হুমায়রার মাঝে। দু কদম পিছিয়ে গেল মেয়েটা। সাথে সাথে পিঠ ঠেকলো শক্ত রেলিংয়ে। জমে গেল সে।
থেমে থেমে উচ্চারণ করলো, আসলে আসলে তাকে অনুসরণ করে বলল কৃষাণ। শুকনো ঢোক গিলে নিজেকে ধাতস্থ করলো রমণী। কিছু বলতে নিবে এর আগে তার বাহু ধরে শরীরটাকে ছাদের রেলিংয়ের বাহিরে ঝুলিয়ে দিল কৃষাণ। অমনি ভয় তার বুকের শার্টের কাছে খামচে ধরল মেয়েটা। চোখ বড় বড় করে বলল, কি করেছেন? কথা বললে তো শুনিস না। এখান থেকে ফেলে দেই তোকে, দেই ফেলে। বলতে বলতেই বাহুতে আরেকটু জোর প্রয়োগ করলো। ভয়ে মেয়েটার যান বেরিয়ে যাবার উপক্রম হলো। চোখ মুখ খিচে নিল, অসহায় কণ্ঠে বলল, হায় আল্লাহ, এমন করবেন না দয়া করে, ভয় লাগছে আমার। তো আমার কি? গাছারা ভাবতে জবাব দিল কৃষাণ। দেখে মনে হচ্ছে না ওমায়রা ভয় পাওয়ার মতো নিয়ে কিছু করে এসেছে। সে নির্লিপ্ত চোখে তাকিয়ে রইল ওমায়রার ভয়ের তো মুখে পানে। এর মাঝে ফের শোনা গেল হুমায়রার মিহিসুর, শুনুন না, আপনি না ভালো স্বামী, এবারের মতো ক্ষমা করে দিন না আমায়। এরপর থেকে আর আপনার কথা অমান্য করব না। ভালো স্বামী শব্দ দুটো কর্ণপাত হতেই রাগের মাঝেও হাসি পেল কৃষাণের। হুমায়রার খিচে রাখা বন্ধ চোখের দিকে তাকিয়ে শব্দহীন হেসে ফেলল সে। পরপর কিছুক্ষণ নীরব থেকে হুমায়রাকে সোজা করে দাঁড় করিয়ে দিল। তাৎক্ষণিক চোখ খুলে তাকালো মেয়েটা। সহসা তার কপাল থেকে দিল কৃষাণ। চোখ বুজে তলিয়ে গেল এক অজানা শান্তির জগতে। মানুষটার আসমিক কাণ্ডে একেবারে জমে গেছে হুমায়রা। নড়াচড়া বন্ধ করে এক প্রকার জড়বস্তু হয়ে আছে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। এরপর চট করে হুমায়রাকে নিজে থেকে দূরে সরিয়ে দিল কৃষাণ। বলল, যা এখান থেকে। বরকে গেল মেয়েটা। মানুষটার অভিব্যক্তি বুঝতে না পেরে প্রশ্ন ছুড়ল, কি? বলেছি যা এখান থেকে, নয়তো এবার সত্যিই ফেলে দেবো ছাদ থেকে। চোখ ছোট ছোট করে সাবির নামক অদ্ভুত মানুষটার দিকে তাকিয়ে রইল হুমায়রা। পরপর করে হাঁটা ধরল, যেতে যেতে বলল, বখাটে পুরুষ। হুমায়রার যাওয়ার পানে তাকিয়ে সিগারেট ধরা ছিল কৃষাণ। প্রতিমতেই পরিচিত সম্বোধনটা কানে পৌঁছালো। অমনি ঠোঁটজোড়া কিঞ্চিত প্রসারিত হলো কঠোর মানবের।